প্রিয় শিক্ষার্থী, আশা করি অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারের অনলাইন ক্লাসগুলো আপনারা খুবই উপভোগ করছেন। আজকে আমরা ব্যাংজব কোর্সের ভার্বাল পার্টের 5 নম্বর লেকচার শীট নিয়ে আলোচনা করব। 5 নম্বর লেকচার শীটে আমরা 3টা টপিক আজকে আলোচনা করব। প্রথমটা হলো প্যারালালিজম, দ্বিতীয়টা হলো অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট, আর তৃতীয় যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো রিডান্ডেন্সি। এই 3টা টপিক থেকে বারংবার পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামগুলোতে কোশ্চেন আসে। সো আমি আশা করব আজকের ক্লাসটা আপনারা খুবই গুরুত্ব বা মনোযোগ সহকারে করবেন। ওকে, সো আমরা প্রথমেই প্যারালালিজম এই টপিকটা নিয়ে আলোচনা করব। প্যারালালিজম সমান্তরাল, যদি আমরা বাংলা অর্থ করি, এই গ্রামারের টপিকটা বোঝানোর আগে আমি আপনাদের একটা এক্সাম্পল বোঝাইতে চাই। এক্সাম্পল দিয়ে আমি বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। আসেন তাহলে আমি একটা উদাহরণ দিয়েছি, এই উদাহরণটা আপনারা একটু পড়েন। আমি যেটা লিখেছি সেটা হলো করিম এনজয়েস, করিম উপভোগ করে। কি কি উপভোগ করে? ওয়াচিং টেলিভিশন, সে টেলিভিশন দেখাটাকে উপভোগ করে। প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলাটাকে উপভোগ করে। এন্ড টু রিড নিউজপেপার, এবং নিউজপেপার পড়াটাকে উপভোগ করে। তাহলে এখানে করিমের উপভোগের বিষয় কয়টা? এখানে করিমের উপভোগের বিষয় 3টা। একটা হলো করিম এনজয় করে। কোন জিনিসগুলো এনজয় করে? প্রথমত ওয়াচিং টেলিভিশন, টিভি দেখাটাকে এনজয় করে। দ্বিতীয় কোন জিনিসটাকে এনজয় করে? প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলাটাকে এনজয় করে। তৃতীয় কোন জিনিসটাকে উপভোগ করে? টু রিড নিউজপেপার, নিউজপেপার পড়াটাকে উপভোগ করে। তাহলে এখানে প্যারালালিজমের বিষয়টা কোন জায়গায় আসতেছে? প্যারালালিজম আমাদেরকে বলে যে যেহেতু করিমের এখানে 3টি উপভোগের বিষয় আছে, এই উপভোগের যে বিষয়বস্তুগুলা, এই 3টা বিষয় একই ভাবে আমাদেরকে প্রেজেন্ট করতে হবে বাক্যের মধ্যে। কেমন? যেমন দেখেন, টেলিভিশন যে দেখে সেটার সাথে আমি কি করেছি? ওয়াচিং ভার্বের সাথে আইএনজি করেছি। সে যে ক্রিকেট খেলাটা উপভোগ করে, এই ক্রিকেট খেলাটাকে আমি কিভাবে লিখেছি? প্লেইং ক্রিকেট। সো এই জন্যই আমি পরেরটা কি লিখেছি? নিউজপেপার যে উপভোগ করে সেটা কি লিখেছি? টু রিড নিউজপেপার। সো এখানে প্যারালালিজমের প্রবলেমটা হয়ে গেছে। কেন? প্রবলেমটা কোন জায়গায়? টেলিভিশন যে দেখে এটা আমি কি করেছি? ওয়াচিং ভার্বের সাথে আইএনজি করেছি। ক্রিকেট যে খেলে এটা আমি কি করেছি? ভার্বের সাথে আইএনজি করেছি, প্লেইং। ঠিক একই ভাবে নিউজপেপার যে পড়ে, এই পড়াটা কি করেছি? টু রিড করেছি। এখানেই হয়ে গিয়েছে প্যারালালিজমের প্রবলেম। কারণ প্যারালালিজম বলছে যেহেতু তার উপভোগের বিষয় আছে 3টা, এই 3টা বিষয়ই একই ভাবে আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। এজন্য টেলিভিশনের সাথে যেহেতু ওয়াচিং আছে, ক্রিকেট খেলার সাথে যেহেতু প্লেইং আছে, নিউজপেপার পড়াটাকে আমরা টু রিড লিখতে পারবো না। টু রিডের জায়গায় আমাদেরকে কি লিখতে হবে? রিডিং। টু রিডের পরিবর্তে আমাদেরকে লিখতে হবে রিডিং নিউজপেপার। এবার দেখেন তাহলে সবগুলাই প্যারালাল হয়ে যাচ্ছে। কেমন? ওয়াচিং ভার্বের সাথে আইএনজি, প্লেইং ভার্বের সাথে আইএনজি, ঠিক তেমনি রিডিং এটাও কি ভার্বের সাথে আইএনজি। এটা আমরা এভাবেও লিখতে পারতাম, করিম এনজয়েস টু ওয়াচ। কেউ যদি টু রিডটাকে রাখতে চাই তাহলে কি করতে হবে? এই প্লেইং এর সাথে আমাদের এইগুলোর সাথে কি করতে হবে? টু যোগ করে দিতে হবে। কিভাবে লেখা যেত? করিম এনজয়েস টু ওয়াচ টেলিভিশন, টু প্লে ক্রিকেট, টু রিড নিউজপেপার। কিন্তু প্রবলেমটা হলো এনজয়ের পরে তখন আরেকটা ভার্ব আসে, সবসময় আইএনজি যোগ করতে হয়। পরবর্তীতে এটা আপনারা জানতে পারবেন। সো এই জন্যই আমরা এখানে ওয়াচিংটা প্রিফার করেছি। সো আমাদেরকে এটাই বলতে হবে, করিম উপভোগ করে ওয়াচিং টেলিভিশন, প্লেইং ক্রিকেট, রিডিং নিউজপেপার। এই হলো প্যারালালিজমের মূল বিষয়, যে আমি একটা সেন্টেন্সে যে কয়টা স্টেটমেন্ট প্রেজেন্ট করতে চাচ্ছি, সব কয়টা স্টেটমেন্ট একই ফরম্যাটে আমাকে লিখতে হবে। আজকে আমরা এই প্যারালালিজমের 14টা কোশ্চেন আমরা আজকে সলভ করব। আর এই 14টা কোশ্চেন যদি সলভ করি, আপনারা প্যারালালিজমের সকল টাইপের প্রবলেমগুলো রিয়ালাইজ করতে পারবেন। আসেন তাহলে আমরা আমাদের লেকচার শিটে ফিরে যাই। এখন তাহলে আপনারা স্ক্রলে দেখতে পারতেছেন, স্ক্রলে আপনারা কোশ্চেন নাম্বার 1 দেখতে পাচ্ছেন। এই কোশ্চেন নাম্বার 1টা আমরা এখন পড়ব। এটা লাস্ট আসিমুল্লাহ ইউনিভার্সিটি যে কোশ্চেন করেছিল সেই কোশ্চেন থেকে একটা কোশ্চেন। এটা আমি 1 নাম্বার পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। 1 নম্বরে স্ক্রলে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, 1 নম্বর কোশ্চেনটা বলতেছে রাইটিং আ বিউটিফুল সনেট। একটা সুন্দর সনেট লেখা, 14 লাইন আমরা জানি সনেট হয়, 14 লাইনের একটা সনেট লেখা ইজ অ্যাজ মাচ অ্যাজ অ্যান অ্যাচিভমেন্ট, ওই পরিমাণ কৃতিত্ব অ্যাজ টু ফিনিশ আ 400 পেজেস নোভেল। তাহলে কি দাঁড়ায় অর্থটা? রাইটিং আ বিউটিফুল সনেট, একটা সুন্দর সনেট লেখা, ইজ অ্যাজ মাচ অ্যান অ্যাচিভমেন্ট, ওই পরিমাণে কৃতিত্ব অ্যাজ টু ফিনিশ আ 400 পেজেস নোভেল। তার মানে 400 পেজের নভেল লেখার মধ্যে যে পরিমাণ কৃতিত্ব আছে, 14 লাইন একটা সনেট লেখার মধ্যেও ওই একই পরিমাণ কৃতিত্ব। তাহলে এই সেন্টেন্সটা পড়লে আমরা দেখলাম যে এখানে কয়টা জিনিস, যে কৃতিত্বটা সমান কয়টা জিনিসের মধ্যে? 2টা জিনিস।
একটা হলো 14 লাইনের সনেট লেখা, আর একটা হলো 400 পেজের নভেল উপন্যাস লেখা। এই দুইটাকে তারা কি করতে চেয়েছে, এখানে অ্যাচিভমেন্ট একত্রিত করতে চেয়েছে। সো এই দুইটা জিনিস যেহেতু এখানে প্রেজেন্ট করা হয়েছে, এই দুইটা জিনিস একই ফরম্যাটে আমাকে লিখতে হবে। কেমন একই ফরম্যাটে লিখতে হবে? যেমন দেখেন এখানে রাইটিং আ বিউটিফুল সনেট, এই যে সনেট লেখাটা এটা ভার্বের সাথে কি করেছে, আইএনজি, রাইটিং। ঠিক একই ভাবে ওই যে 400 পেজের নভেলটা লেখা, ওই লেখাটাও কি হবে, একই ফরম্যাটে হবে। এই জন্য ওখানে টু ফিনিশ আছে, কিন্তু টু ফিনিশ হবে না, ওখানে আমাকে কি করতে হবে, ফিনিশিং করতে হবে। কেন? টু ফিনিশের নিচে দাগ আছে, তার মানে রাইটিংটা ঠিক আছে। সো রাইটিং যেহেতু ভার্বের সাথে আইএনজি করা হয়েছে, এই জন্য টু ফিনিশ এটাকেও আমাকে কি করতে হবে, টু ফিনিশ মানে ইনফিনিটিভ না করে এটাকে আমাকে আইএনজি যোগ করতে হবে। এই জন্য রাইটিং আ বিউটিফুল সনেট, এই জায়গায় টু ফিনিশের পরিবর্তে কি করতে হবে, ফিনিশিং আ 400 পেজেস নভেল। সো আমরা কোন অপশনটাকে आंसर নিতে পারি, আমরা বি নাম্বার অপশনটাকে आंसर নিতে পারি, রাইটিং ফিনিশিং। এই হলো জাস্ট প্যারালেলিজম, আমাদেরকে সমান করতে হবে। এবার আসি তাহলে একের आंसर কোনটা হলো, বি নাম্বার অপশনটা आंसर হবে। আসুন তাহলে আমরা এখন 2 নাম্বার কোশ্চেনটা সলভ করব, যেটা আপনি স্ক্রলে দেখতেছেন ওটা আমরা সলভ করব। 2 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে, দ্য এক্সামিনেশন উইল টেস্ট, এক্সামিনেশনটা টেস্ট করবে, কি টেস্ট করবে, ইওর অ্যাবিলিটি, তোমার সক্ষমতাকে টেস্ট করবে। কোন কোন বিষয়ের উপরে সক্ষমতা, টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ তুমি আন্ডারস্ট্যান্ড করো কিনা এই সক্ষমতাকে টেস্ট করবে। টু রিড নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজগুলা তুমি রিড করতে পারো কিনা এই বিষয়টা টেস্ট করবে। এন্ড রাইটিং কারেক্টলি, এবং তুমি সঠিকভাবে লিখতে পারো কিনা, সক্ষমতা আছে কিনা এই জিনিসটা টেস্ট করবে। কি হলো, দ্য এক্সামিনেশন উইল টেস্ট ইওর অ্যাবিলিটি, এই এক্সামিনেশনটা তোমার টেস্ট, তোমার অ্যাবিলিটিটাকে টেস্ট করবে। কোন কোন বিষয়ের উপরে অ্যাবিলিটি, টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ টু আন্ডারস্ট্যান্ড করতে পারো কিনা এটা। টু রিড নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, তুমি নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজগুলো টু রিড করতে পারো কিনা এই সক্ষমতাকে টেস্ট করবে। এন্ড রাইটিং কারেক্টলি, এবং সঠিকভাবে লিখতে পারো কিনা এই সক্ষমতাকে টেস্ট করবে। এখন আমার কথা হলো যে এই এক্সামিনেশন আমার কয়টা বিষয়ের উপর সক্ষমতা টেস্ট করবে, 3টা বিষয়। প্রথম বিষয়টা হলো টু আন্ডারস্ট্যান্ড, আমি আন্ডারস্ট্যান্ড করি কিনা এটা টেস্ট করবে। দ্বিতীয়টা হলো টু রিড, আমি রিড করতে পারি কিনা এই জিনিসটা টেস্ট করবে। আর তৃতীয়টা হলো রাইটিং। তাহলে এখন দেখেন তো, যেহেতু এখানে 3টা জিনিসের অ্যাবিলিটি আছে কিনা সেটা টেস্ট করার কথা বলা হয়েছে, তো এই 3টা জিনিসই একই ভাবে লিখতে হবে। আমি সেন্টেন্সে যখন লিখব একই আমরা রুলস ফলো করে আমরা লিখব, এটাই হলো প্যারালেলিজমের নিয়ম। এখন তাহলে প্রথমটা যেহেতু টু আন্ডারস্ট্যান্ড আছে, দ্বিতীয়টা যেহেতু টু রিড আছে, তৃতীয়টা ওটা কি আমরা রাইটিং বলবো না টু রাইট বলবো, টু রাইট হবে। এই জন্যই সি নাম্বার অপশন যেটা আপনারা দেখতেছেন রাইটিং, ওই রাইটিং অপশনে ভুল আছে, আমাকে কি করতে হবে, টু রাইট লিখতে হবে। সো 2 এর आंसर কোনটা নিব আমরা, সি নাম্বার। সঠিক आंसरটা কি হবে, রাইটিং এর পরিবর্তে টু রাইট লিখতে হবে। এরপর চলে আসি আমরা 3 নাম্বার কোশ্চেনটা आंसर করি। 3 নাম্বার কোশ্চেন কি বলতেছে সেটা আমরা দেখব। 3 নাম্বার হলো দ্য সাউন্ডস অফ, আপনি স্ক্রলে যে 3 নাম্বার কোশ্চেনটা দেখতেছেন সেটা, দ্য সাউন্ডস অফ স্পিকিং ল্যাঙ্গুয়েজ, স্পিকিং ল্যাঙ্গুয়েজের সাউন্ডটা ডু নট অলওয়েজ ম্যাচ আপ, সব সময় খাপ খায় না উইথ দ্য সিম্বলস অফ রিটেন ল্যাঙ্গুয়েজ, রিটেন ল্যাঙ্গুয়েজের সিম্বলের সাথে স্পিকিং ল্যাঙ্গুয়েজের সাউন্ডটা সবসময় কি করে না, ম্যাচ করে না। কারণ দেখা যাচ্ছে আমরা অনেক সময় স্পেলিং একরকম লিখি, ওটার উচ্চারণ প্রোনাউন্সিয়েশনটা অন্যরকম হয়ে থাকে। সেই জন্য এখানে বলতে চাচ্ছে যে স্পিকিং ল্যাঙ্গুয়েজের সাউন্ডটা ম্যাচ করে না, কিসের সাথে ম্যাচ করে না, রিটেন ল্যাঙ্গুয়েজের সিম্বলের সাথে ম্যাচ করে না। তাহলে এখানে কয়টা জিনিসের মধ্যে সাদৃশ্যতার কথা বলা হয়েছে, 2টা জিনিস। প্রথম জিনিসটা কি জানো, প্রথম জিনিসটা হলো যে স্পিকিং ল্যাঙ্গুয়েজের সাউন্ডটা কোন জিনিসটার সাথে ম্যাচ করে না, রিটেন ল্যাঙ্গুয়েজের সিম্বলের সাথে ম্যাচ করে না। এখন আমার যে এই 2টা জিনিসকে ম্যাচ করার কথা বলা হচ্ছে, এই 2টা জিনিসই কি করতে হবে, একই ফরম্যাটে লিখতে হবে। এখন আপনারা দেখেন যে রিটেন ল্যাঙ্গুয়েজের সিম্বলের সাথে ম্যাচ করতে চাচ্ছে, কিসের ম্যাচ করে না, কোনটা, স্পিকিং ল্যাঙ্গুয়েজের সাউন্ডটা ম্যাচ করে না। তাহলে ওই পাশে যেহেতু রিটেন ল্যাঙ্গুয়েজের সাথে স্পিকিং ল্যাঙ্গুয়েজের একটা মিল করার চেষ্টা করা হচ্ছে, সো যেহেতু প্যারালেলিজম কি বলতেছে, এই 2টাকে আমাকে একই ভাবে প্রেজেন্ট করতে হবে বাক্যের মধ্যে। এখন রিটেন ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজের আগে যে রিটেনটা আছে, এখানে রাইটিং ল্যাঙ্গুয়েজ বলে নাই, কি বলেছে, রিটেন ল্যাঙ্গুয়েজ, রাইট, রোট, রিটেন, ভার্বের 3 নাম্বার ফর্ম করেছে। তাহলে ওইখানেও আমাকে স্পিকিং
যে ল্যাঙ্গুয়েজটা আছে ওটা স্পিকিং ল্যাঙ্গুয়েজ হবে না, ওটা কি হবে স্পিক, স্পোক, স্পোকেন ল্যাঙ্গুয়েজ। ওখানেও ভার্বে 3 নাম্বার ফর্ম করেছে, এখানেও ভার্বে 3 নাম্বার ফর্ম করেছে। ওখানে রিটেন ল্যাঙ্গুয়েজ, রিটেনকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, এখানেও স্পিকিং ল্যাঙ্গুয়েজ, এটার পরিবর্তে কি বলতে হবে স্পোকেন ল্যাঙ্গুয়েজ, স্পোকেনটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে হবে। সেই জন্য 3 এর কোন অপশনটাকে ভুল বলতে হবে, এ নাম্বার অপশনটাকে ভুল বলতে হবে। এবার চলে আসি আমরা 4 নাম্বার কোশ্চেনটা সলভ করব। 4 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা দেখি। কোশ্চেন নাম্বার 4, ডিলিজেন্স অধ্যবসায়িতা, অনেস্টি সততা, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে বিং ইন্টেলিজেন্ট বুদ্ধিমান হওয়া, আর কোয়ালিটিস এগুলাই হলো গুণ হুইচ আই এম লুকিং ফর। আমি যখন কোনো ভাইভাতে বসি বা কোনো মানুষকে ইভালুয়েট করি তখন আমি কোন কোন জিনিসগুলো খোঁজ করি, কোন কোন জিনিসগুলো সার্চ করি ওই মানুষের মধ্যে। প্রথমটা হলো ডিলিজেন্স, তার সততা, তার অধ্যবসায়টাকে আমি সার্চ করি। এরপরে হলো অনেস্টি, তার সততাটাকে আমি জাজ করি। অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে বিং ইন্টেলিজেন্ট বুদ্ধিমান হওয়াটাকে আমি জাজ করি। তাহলে এই মানুষটা একটা মানুষের কোন কোন কোয়ালিটিকে সার্চ করতে চাচ্ছে, এখানে 3টা কোয়ালিটি সে অ্যাকচুয়ালি ইভালুয়েট করে। কোন 3টা কোয়ালিটি? ডিলিজেন্স, অনেস্টি, আর এটা কোনটা বিং ইন্টেলিজেন্ট। এখন যেহেতু 3টা কোয়ালিটিকে সে চাচ্ছে, এই 3টা কোয়ালিটি যখন আমি সেন্টেন্সে লিখবো আমরা কি করব, একই প্যাটার্নে আমরা সেন্টেন্সে প্রেজেন্ট করার চেষ্টা করব। এখন প্রথমটা দেখেন, বাংলা যদি করি কেমন হয় দেখেন তো, অধ্যবসায়িতা খুঁজি আমি, সততা খুঁজি এবং বুদ্ধিমান হওয়া খুঁজি, এটা বলবো না বুদ্ধিমত্তা খুঁজি। আমি যখন একটা মানুষকে খুঁজি, একটা মানুষকে কোয়ালিটি ইভালুয়েট করতে চাই, আমি কোন কোন জিনিসগুলো ইভালুয়েট করি? প্রথমটা অধ্যবসায়িতা, দ্বিতীয়টা সততা, তাহলে তৃতীয়টা বুদ্ধিমান হওয়া না বুদ্ধিমত্তা, কোনটা বলবো আমরা? সিম্পল যদি দেখেন আপনারা একটু বাংলার কথা চিন্তা করেন, আমরা কি বলি জেনারেলি যে সে সৎ এবং সাহস, এটা বলবো না সে সৎ এবং সাহসী, কোনটা দেয়? সতের সাথে সাহসী যায়। আবার যদি আমি এমন বলি যে তার সততা আছে এবং সাহসী, এটা কি হবে? নো, আমরা এটা বলবো তার সততা আছে এবং সাহস আছে। দ্যাট মিনস এই দুইটাকে আমাকে একই ভাবে প্রেজেন্ট করতে হবে। যদি এই পাশে আমি সৎ বলি তাহলে ওই পাশে আমাকে সততা বললে হবে না, সাহসী বলতে হবে। কারণ সৎ, অনেস্ট এটাও অ্যাডজেক্টিভ, পরবর্তীতে ব্রেভ সাহস এটাও অ্যাডজেক্টিভ। ঠিক একই ভাবে আগেরটা যদি বলি সততা, এটা নাউন, পরবর্তীতে সাহসী বললে হবে না, শুধু সাহসটাকে আমাকে নাউন আকারে প্রেজেন্ট করতে হবে। ঠিক একই ভাবে এই 4 নম্বর কোশ্চেনটেও আমাকে কি করতে হবে? ডিলিজেন্স অধ্যবসায়িতা, অনেস্টি সততা, এই দুইটার সাথে মিল রেখে 2 নম্বর অপশনে বিং ইন্টেলিজেন্ট, এটার পরিবর্তে আমাকে কি লিখতে হবে? ইন্টেলিজেন্স। শুধু ইন্টেলিজেন্স লিখলেই আমার আনসারটা হয়ে যাবে। সো আমাকে কি বলতে হবে? ডিলিজেন্স, অনেস্টি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্স আর কোয়ালিটি, এগুলাই হলো গুণ হুইচ আই এম লুকিং ফর, যেটা আমি খোঁজ করে থাকি। সো 4 এর আনসার আমরা কোনটাকে নিব? কোন অপশনে ভুল আছে? বি নাম্বার অপশনে। বিং ইন্টেলিজেন্ট এটার পরিবর্তে কি বসাইতে হবে? শুধু ইন্টেলিজেন্স বসাইতে হবে, তাহলে আনসার হয়ে যাবে। এরপরে চলে আসি 5 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা দেখব। কোশ্চেন নাম্বার 5, দ্য টাইগারস কানিং বাঘের ধূর্ততা, স্ট্রেংথ শক্তিমত্তা, এন্ড অ্যাজাইল এবং ক্ষিপ্র হ্যাভ আর্নড ইট, এইগুলাই একে এনে দিয়েছে একটা লিজেন্ডারি রেপুটেশন, একটা সুনাম এনে দিয়েছে, লিজেন্ডারি রেপুটেশন এনে দিয়েছে। আমরা যদি একটু বাংলাটা লিখি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যদি আমরা একটু জেনে নিই, অ্যাজাইল, AZIL, অ্যাজাইল এর বাংলা মিনিংটা হলো ক্ষিপ্র। এটা পার্টস অফ স্পিচে যদি চিন্তা করি অ্যাডজেক্টিভ। আর AGILITY অ্যাজিলিটি এর বাংলা মিনিংটা হলো ক্ষিপ্রতা, ক্ষিপ্রতা। তাহলে আর পার্টস অফ স্পিচের ক্ষেত্রে এটা হলো নাউন। অ্যাজাইল এর অর্থ হলো ক্ষিপ্র, পার্টস অফ স্পিচে অ্যাডজেক্টিভ, আর অ্যাজিলিটি নাউন, ক্ষিপ্রতা। এখন দেখি আমরা এই ক্ষিপ্র হবে না ক্ষিপ্রতা হবে, এটা আমরা পূর্বের গুণগুলো যেভাবে লেখা হয়েছে এটা আমরা সেভাবে লিখব। এখন দ্য টাইগারস কানিং বাঘের ধূর্ততা, স্ট্রেংথ শক্তিমত্তা এবং অ্যাজাইল ক্ষিপ্র বাঘটাকে এনে দিয়েছে লিজেন্ডারি রেপুটেশন। তাহলে বাঘেরকে যে লিজেন্ডারি রেপুটেশন আছে এগুলো কোন কোন জিনিসগুলো এনে দিয়েছে? এখানে কয়টা জিনিসের কথা বলা হয়েছে? এখানে 3টা কোয়ালিটির কথা বলা হয়েছে। প্রথমটা টাইগারস কানিং ধূর্ততা,
দ্বিতীয়টা স্ট্রেংথ, শক্তিমত্তা, তৃতীয়টা ক্ষিপ্র হবে না ক্ষিপ্রতা হবে। দেখেন তো আপনারা বাংলা যদি আমরা চিন্তা করি কোনটা হবে? বাঘের ধূর্ততা, শক্তিমত্তা এবং ক্ষিপ্র এটাকে রেপুটেশনে নিয়ে দিয়েছে না, এবং ক্ষিপ্রতা এটাকে রেপুটেশনে নিয়ে দিয়েছে। কোনটা মেলে? ক্ষিপ্রতাটা মেলে। এই জন্যই কোন অপশনে ভুল আছে? এ নাম্বার অপশনে ভুল আছে। এ নাম্বার অপশনে অ্যাজাইল, এই অ্যাজাইলের পরিবর্তে আমাকে কি লিখতে হবে? অ্যাজিলিটি লিখতে হবে। যেহেতু প্রিভিয়াস গুলা নাউন আকারে আছে, এটাও আমাকে কি আকারে লিখতে হবে? নাউন আকারে লিখতে হবে। আর অথবা এভাবে মনে রাখতে পারেন প্রিভিয়াসের বাংলা মিনিং গুলো কোনটার সাথে যাচ্ছে? ধূর্ততা, শক্তিমত্তা। ঠিক একই ভাবে ক্ষিপ্র পরিবর্তে কি লিখতে হবে? ক্ষিপ্রতা। সো আমাকে आंसर কোনটা নিতে হবে? এ নাম্বার অপশনটাই आंसर। এই অপশনে ভুল আছে। এরপরে চলে আসি 6 নাম্বার কোশ্চেন। এটা প্রাইভেট ব্যাংকের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখি 6 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে। কপার ইজ আ মেটাল। কপার একটা ধাতব পদার্থ which is easily worked, যেটা খুব সহজেই কাজ করে, and which mixes well, এবং যেটা খুব সহজেই মিশে যায় with other metals, অন্যান্য ধাতব পদার্থের সাথে খুব সহজেই মিশে যায়, to form alloy। আমি যদি মিশ্রণ তৈরি করতে চাই তাহলে কি হবে? মিশ্রণ তৈরি করতে গেলে কপার এমন একটা, আমরা প্রথম থেকে আসি, কপার ইজ আ মেটাল। কপার হলো একটা ধাতব পদার্থ which is easily worked, যেটা খুব সহজেই কাজ করে, and which mixes well, এবং যেটা খুব ভালোভাবে মিশে যায় with other metals, অন্যান্য মেটালের সাথে, to form alloy। অ্যালয় তৈরি করার জন্য কপার খুব ভালোমতো কাজ করে এবং খুব দ্রুত অন্যদের সাথে মিশে যায়। তাহলে কপার একটা মেটাল যেটা খুব সহজে কাজ করে এবং যেটা খুব সহজে মিশে যায়। তাহলে এখানে কপার যে মেটালটা আছে, এই কপার মেটালের কয়টা কোয়ালিটির কথা বলা হয়েছে? দুইটা কোয়ালিটির কথা বলা হয়েছে। একটা কোয়ালিটি হলো এটা খুব ভালোভাবে কাজ করে, আর একটা কোয়ালিটি হলো এটা খুব সহজেই মিশে যায়। তাহলে যেহেতু দুইটা কোয়ালিটির কথা বলা হয়েছে, প্যারালালিজমের নিয়ম অনুযায়ী আমরা কি জানি? দুইটা কোয়ালিটিকেই সেম ভাবে প্রেজেন্ট করতে হবে সেন্টেন্সের মধ্যে। তাই যদি হয়ে থাকে, দেখেন তো যে দুইটা কোয়ালিটি এটা কিভাবে লেখা হয়েছে? কপার ইজ আ মেটাল, প্রথম গুণ which is easily worked, যেটা খুব সহজেই কি করে? কাজ করে। is easily worked, is worked। আর দ্বিতীয়টা কি? which mixes well, দেখেন ভার্বের সাথে s আছে। তাহলে এটা একটা ইজিলি ওয়ার্কড আর একটা মিক্সেস ওয়েল, দুইটা দুই রকম দিব? নো, আমাকে এভাবে বলতে হবে যদি আমরা বলতে চাই। তাহলে আগের টাগে আসি। কপার ইজ আ মেটাল, কপার হলো একটা ধাতব পদার্থ which is worked, is worked, ভালোভাবে কাজ করে, ইজিলি ওয়ার্ক। is worked এর নিচে কি কোনো দাগ আছে? নো। এটা যেহেতু যার নিচে দাগ নাই সেটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, সো এটা ঠিক আছে। যদি এখানে is worked আছে, পরবর্তীতে which mixes well হবে না which is mixed well হবে? যেহেতু মিক্সের নিচে দাগ আছে আমরা ওটাকে চেঞ্জ করব। এখানে যেহেতু দুইটা জিনিস, কপারের দুইটা কোয়ালিটি, প্রথম কোয়ালিটি দেওয়া আছে is easily worked, দ্বিতীয় কোয়ালিটিও হবে কি? which is easily worked, এটা সাথে সাদৃশ্য রেখে which is mixed well, is worked, is এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, ওখানেও কি বলবো? is mixed well, is এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম। সো 6 নাম্বার কোশ্চেনে আমরা কোন অপশনটাকে आंसर ধরবো? সি নাম্বার অপশনটাকে आंसर ধরবো। সি নাম্বার অপশনে ভুল আছে, মিক্সেস। এই মিক্সেস এর পরিবর্তে কি করতে হবে? মিক্সড, is mixed করতে হবে। is worked, is mixed। সো সি নাম্বারটা आंसर 6। এরপরে চলে আসি 7 নাম্বার কোশ্চেনটা। এটা আইবিএ কোশ্চেন করেছিল এই 7 নাম্বার কোশ্চেনটা। আইবিএ এমবিএ তেও দুইবার এসেছে এটা, সেই সাথে প্রাইভেট ব্যাংকে, সম্ভবত ঢাকা ব্যাংকে এসেছিল। আসি তাহলে আমরা 7 নাম্বার কোশ্চেনটা आंसर করি। The scouts were told, ওই স্কাউটসদের বলা হয়েছিল, কি কি বলা হয়েছিল? To take an overnight hike। ওভারনাইট হাইক মানে রাত্রে কিছু সময় ঘুরে বেড়ানো বা রাত্রিকালীন ভ্রমণ। তাহলে ওই স্কাউটদের বলা হয়েছিল টু টেক অ্যান ওভারনাইট হাইক, রাত্রে কিছু সময় ঘুরতে বলা হয়েছিল। পিচ ক্যাম্প, ক্যাম্প নির্মাণ করতে বলা হয়েছিল। প্রিপেয়ার ডিনার, ডিনার প্রস্তুত করতে বলা হয়েছিল। এন্ড দে শুড বি ইন বেড বাই 9 PM, এবং 9টার মধ্যে ঘুমাইতে যাইতে বলা হয়েছিল, বেডে যাইতে বলা হয়েছিল। তাহলে এখানে স্কাউটদের কয়টা কাজের কথা বলা হয়েছে? 4টা কাজ। দেখেন আপনারা স্ক্রলে দেখতেছেন 4টা কাজের কথা বলা হয়েছে। প্রথম কাজটা কি? ওভারনাইট হাইক, রাত্রে কিছু সময় ঘুরে বেড়াবে। দ্বিতীয় কাজটা কি? ক্যাম্প নির্মাণ করবে। তৃতীয় কাজটা কি? ডিনার প্রিপেয়ার, প্রস্তুত করবে। আর চতুর্থ কাজটা কি? চতুর্থ কাজটা দে শুড বি ইন বেড বাই 9 PM, 9টার মধ্যে ঘুমাইতে যাবে। তাহলে রাত্রে কিছু সময় ভ্রমণ করবে, দ্বিতীয়টা ক্যাম্প নির্মাণ করবে, তৃতীয়টা ডিনার প্রস্তুত করবে, আর 9টার মধ্যে ঘুমাইতে যাবে। স্কাউটের এই 4টা কাজের কথা বলা হয়েছে।
যেহেতু স্কাউটদের কাজের কথা 4টা বলা হয়েছে, এই 4টা কাজে কি হবে, সেম ভাবে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। এখন আপনারা দেখেন তো কোন অপশনটা आंसर হতে পারে, আপনারা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন। কোশ্চেন নাম্বার 7 এর আমরা কোন অপশনটাকে आंसर বলবো? টাইমার। ওকে, আমরা এখন দেখি কাকে কার কার आंसरটা হয়েছে, আমরা একটু দেখি, আমরা সবাই একসাথে এখন করার চেষ্টা করি। আচ্ছা, আমরা আগেই জানি প্যারালেলিজমের নিয়ম অনুযায়ী যেহেতু 4টা কাজে কি হবে, একই ভাবে রিপ্রেজেন্ট করব। এখন আসি আমরা এ নাম্বারটা কি বলতেছে। টু টেক অ্যান ওভারনাইট হাইক, টু টেক, টু প্লাস ভার্বের 1, পিচ ক্যাম্প, টু প্লাস ভার্বের 1, টু প্রিপেয়ার, আবার টু প্লাস ভার্বের 1, and that they should be in bed by 9 pm। দেখেন এখানে আগে ছিল টেক, পিচ, প্রিপেয়ার, তো তিনটাই ভার্বের 1 দিয়ে শুরু করেছে। এই পরেরটা কি ভার্বের 1 দিয়ে শুরু করব না আবার সেন্টেন্স আকারে শুরু করব? অবশ্যই ভার্বের 1 দিয়ে শুরু করব, যেহেতু আগেরগুলোও ভার্বের 1 দিয়ে শুরু হয়েছে, এগুলোও ভার্বের 1 দিয়ে শুরু হবে। তবে এটার কাজে এটা করার আগে একটু আপনাদেরকে এক্সপ্লেইন করি। যেমন আপনারা ইংলিশে যখন এভাবে লিখি আমরা টু অর, যেমন যদি বলি আই লাইক, আমি পছন্দ করি, প্রথমে যে আমরা एग्जांपलটা দিয়েছিলাম করিম এনজয়ের ক্ষেত্রে, যদি বলি আই লাইক টু প্লে ক্রিকেট, টু ওয়াচ মুভি এন্ড টু রিড, এই তিনটা কাজ আমি পছন্দ করি। এখন মনে রাখবেন কেউ যদি বারবার এই টুটা ইউজ না করে, আমরা ম্যাথে যেমন কমন নিয়ে শিখেছি, অনুপ ভাই যেহেতু ম্যাথ ক্লাস নিয়েছে আপনার অবশ্যই কমন সম্পর্কে ভালো ধারণা হয়ে গিয়েছে। সো এই টু প্লে, টু ওয়াচ এন্ড টু রিড, এই টু কথাটি বারবার না বলে কেউ কিন্তু এই টুটাকে কমন নিয়ে সামনে নিয়ে চলে আসতে পারে, তখন আপনার এই টু বারবার লেখার দরকার হবে না। আমরা একবারই বলতে পারি টু প্লে ক্রিকেট, ওয়াচ টেলিভিশন এন্ড রিড নিউজপেপার, এই টুটা আর বারবার দেওয়ার দরকার নেই। এই জন্য এখানেও তাই করেছে, টুটা একেবারে সামনে কমন নিয়ে এসেছে, এই জন্য প্রত্যেকটা ভার্বের আগে নতুন করে টু দেওয়ার দরকার না। এখন আসেন এ নাম্বারে কি বলতেছে, টু টেক অ্যান ওভারনাইট হাইক, টু প্লাস ভার্বের 1, পরবর্তীতে দেখেন টু পিচ ছিল, ওই টুটাকে কমন নিয়ে সামনে চলে এসেছে। তারপরে কি ছিল, টু প্রিপেয়ার ছিল, ওই টুটাকে সামনে নিয়ে চলে এসেছে। পরবর্তীতেও দে শুড বি বেড, দে শুড বি ইন বেড, আবার নতুন করে সেন্টেন্স দেওয়ার দরকার নাই, এজন্য নাম্বার অপশন বাদ। এখন আসেন বি নাম্বার অপশনটা কেন বাদ সেটা আমরা দেখব। বি নাম্বার, টু টেক অ্যান ওভারনাইট হাইক, টু পিচ ক্যাম্প, টুটা বারবার দিয়েছে, টু প্রিপেয়ার ডিনার, ওকে ফাইন, তিনটাই টু 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 আছে। কিন্তু পরবর্তীতে আবার দেখেন একটা সেন্টেন্স স্টেটমেন্ট নিয়ে এসেছে, সাবজেক্ট দে হলো সাবজেক্ট, শুড অক্সিলারি ভার্ব, নো, এই তিনটা মেলে না প্রিভিয়াস তিনটার সাথে। এবার আসেন সি নাম্বার দেখি হয় কিনা। টু টেক অ্যান ওভারনাইট হাইক, টু প্লাস ভার্বের 1, পিচ ক্যাম্প, টু প্লাস ভার্বের 1, প্রিপেয়ার ডিনার, টু প্লাস ভার্বের 1, এন্ড বি ইন বেড, এটাও টু প্লাস ভার্বের 1। কারণ বি হলো ভার্ব, আমরা আগেই জেনেছি, আর সবগুলা টুকে কি করেছে একেবারে কমন নিয়ে সেন্টেন্সের শুরুতে নিয়ে চলে এসেছে। ইয়েস, এই জন্যই আমরা কি করব, সি নাম্বার অপশনটাকে কারেক্ট আনসার হিসেবে কনসিডার করব। আর দ্বিতীয় ভুল কোথায়, দ্বিতীয় দেখেন প্রথমে টু টেক আছে কিন্তু পরবর্তীতে প্রিপেয়ারিং ভার্বের সাথে আইএনজি, একটা ইনফিনিটিভ করেছে আর একটা আইএনজি করেছে, পার্টিসিপল, সো হবে না। ই নাম্বারে ভুল কোথায়, টু এনগেজ, ওকে, টু প্রিপেয়ার, ও, এটা একই ভুল। দেখেন ওই যে লাস্টের কাজটা সেটা সাবজেক্ট ভার্ব স্টেটমেন্ট হয়ে গেছে, নতুন করে একটা সেন্টেন্স হয়ে গেছে, সো এটা এর জন্য বাদ হয়ে যাবে। সো সাতের आंसर কোনটা নিব আমরা, সি নাম্বারটাকে आंसर করব। এরপরে চলে আসি 8 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা দেখব। কোশ্চেন নাম্বার 8, when buying clothes, যখন কাপড় ক্রয় করা হয়, স্মার্ট কাস্টমারস ইউজুয়ালি কনসিডার, স্মার্ট কাস্টমাররা বিবেচনা করে হাউ মাচ দ্য আইটেম কস্ট, এই আইটেমের কস্টটা কেমন হবে এটা বিবেচনা করে, হাউ গুড ইট লুকস, এটা দেখতে কেমন হবে এটা বিবেচনা করে, এন্ড ইটস ডিউরেবিলিটি, এবং টেকসইটা বিবেচনা করে। তাহলে যখন কাপড় ক্রয় করা হয়, স্মার্ট কাস্টমাররা মূলত বিবেচনা করে কি কি বিবেচনা করে। প্রথম বিবেচনার বিষয়টা হাউ মাচ দ্য আইটেম কস্ট, এই আইটেমের দামটা কেমন হবে। দ্বিতীয় যে জিনিসটা বিবেচনা করে সেটা কি, হাউ গুড ইট লুকস, এটা দেখতে কেমন হবে। আর তৃতীয় জিনিসটা কি বিবেচনা করে, ইটস ডিউরেবিলিটি, টেকসই। আপনারা দেখেন তো কেমন শোনায়, এটার দাম কেমন হবে, এটা দেখতে কেমন হবে এবং টেকসই, এটা বলবো না এটা টেকসইটা কেমন হবে। যেহেতু প্রিভিয়াস দুইটার সাথে প্যারালেলিজমের নিয়ম অনুযায়ী সবগুলোর সাথে একই রকম ভাবে প্রেজেন্ট করতে হবে, সো এটার দামটা কেমন হবে, এটা দেখতে কেমন হবে, এটার সাথে মিল রেখে আমরা শুধু বলবো না এটার টেকসই, না আমরা বলবো এটা টেকসইটা কেমন হবে, এটা আমরা বলতে পারি। দ্যাট মিন্স হাউ দিয়ে শুরু হয়েছে, হাউ টু লুক, হাউ গুড ইট লুকস, হাউ দিয়ে শুরু হয়েছে,
তখন পরেরটাও সেই একই ভাবে নেওয়ার চিন্তা করব। সো এ নাম্বারে ইটস ডিউরেবিলিটি, বি নাম্বার অপশনে আছে ইফ ইট ইজ ডিউরেবল, সি নাম্বার অপশনে দ্য ডিউরেবিলিটি অফ ইট, ডি নাম্বার দ্য অ্যাবিলিটি অফ দ্য আইটেম টু লাস্ট, ই নাম্বার হাউ ওয়েল ইট ওয়্যারস, এটা পড়তে কেমন আরামদায়ক হবে এটাও তারা বিবেচনা করে। দেখেন কোশ্চেনের মধ্যে ছিল ডিউরেবিলিটি, কিন্তু নিচে কোন ডিউরেবিলিটির সাথে নিচে কিন্তু হাউ দিয়ে আমাদের মেইন, দেখতে কেমন হবে, পড়তে কেমন হবে, এই কেমন হবে এই জিনিসটা কিন্তু এখানে মূল বিষয়। সেই জন্য কোশ্চেনে যেহেতু ডিউরেবিলিটি ছিল, কিন্তু ডিউরেবিলিটির সাথে এখানে হাউ কথাটি নাই কোনো জায়গায়, এই জন্য এখানে কি আছে ই নাম্বার অপশনটা হাউ ওয়েল ইট ওয়্যারস, এটা পড়তে কেমন হবে এটাকে আমরা আনসার হিসেবে কনসিডার করব। সো 8 এর আনসার কোনটা নিব আমরা? 8 এর আনসার এ নিব। এবার চলে আসি 9 নাম্বার কোশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন 9 নাম্বারটা, এবং বেশ টাফও বটে। আমরা একটু দেখব 9 নাম্বার কোশ্চেন কি বলতেছে। অ্যাকর্ডিং টু দ্য স্টাডি, এই গবেষণা অনুযায়ী অ্যাজ দ্য বডি এজেস, আমাদের বয়স যত বাড়ে, দ্য চান্স, সম্ভাবনা, কিসের সম্ভাবনা? মেডিকেশন উইল কজ হার্মফুল সাইড ইফেক্ট, মেডিকেশন হার্মফুল সাইড ইফেক্ট তৈরি করবে, খারাপ প্রভাব তৈরি করবে, এর সম্ভাবনাটাও আর অন দা ইনক্রিজ, বৃদ্ধি পায়। অ্যাকর্ডিং টু দ্য স্টাডি, একটা গবেষণা হয়েছে, এই গবেষণা অনুযায়ী অ্যাজ দ্য বডি এজেস, আমাদের বয়সটা যত বাড়ে, সম্ভাবনা, কিসের সম্ভাবনা? দ্য মেডিকেশন উইল কজ হার্মফুল সাইড ইফেক্ট, মেডিকেশন যে হার্মফুল সাইড ইফেক্ট তৈরি করবে এর সম্ভাবনাটাও আর অন দা ইনক্রিজ, ততটা বৃদ্ধি পায়। এখন একটু দেখি আমরা কোশ্চেনটা কিভাবে সলভ করতে পারি। কোশ্চেনের মূল বিষয়টা কি? যে বয়স যত বাড়ে, অ্যাজ দ্য বডি এজেস, বয়স যত বাড়ে, মেডিটেশন, ওকে যা এটা ভুল হইতে পারে একটু, আমরা মূল বিষয়টাতে আসি। অ্যাজ দ্য বডি এজেস, বয়স যত বাড়ে, মেডিটেশন করলে তার মেডিকেশনের হার্মফুল সাইড ইফেক্টটাও তত বাড়ে। আচ্ছা সিম্পলি চিন্তা করেন তো আমরা কোনটা বলতে পারি এখানে? আচ্ছা বাংলা মিনিং করি, বয়স যত বাড়ে হার্মফুলের ইফেক্টটাও তত বাড়ে বলবো না তত বাড়বে? বয়স যত বাড়ে সাইড ইফেক্ট তত বাড়ে বলবো না বাড়বে বলবো? ইয়েস অবশ্যই বাড়ে বলবো। কেন? এভাবে মিলাই বলতে হবে, বয়স যত বাড়ে হার্মফুল হওয়ার সাইড ইফেক্টটা তত বাড়ে, আবার বয়স যত বাড়বে সাইড ইফেক্টটাও তত বাড়বে। তাহলে বাড়ের সাথে বাড়ে, বাড়বের সাথে বাড়বে, এটা মিলে যাবে। সো এখানে প্রথমটা যেহেতু প্রেজেন্টে করেছে অ্যাজ দ্য বডি এজেস, বয়স যত বাড়ে, তাহলে হার্মফুল সাইড ইফেক্টের সম্ভাবনাটাও তত বাড়বে বলবো না, হার্মফুল সাইড ইফেক্টের সম্ভাবনাটা তত বাড়ে এটা বলবো। বয়স বাড়ে, সাইড ইফেক্টের সম্ভাবনাটাও বাড়ে। সো বাড়ে মানে কি? বয়স বাড়ে, প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা আমি কি নিব? প্রেজেন্ট ইনডিফিনিট নিব, ফিউচার ইনডিফিনিট নিব না। এখন আসি কোন কোন অপশনে প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া আছে। প্রেজেন্ট ইনডিফিনিট গুলো বি নাম্বার অপশনে আছে, দেখেন আপনারা সবাই বি নাম্বার অপশনে আছে আর ডি নাম্বার অপশনে আছে। এখন বি আর ডি এই দুইটার মধ্যে আমাকে যে কোনো একটা অপশন আমাকে চুজ করতে হবে। এখন আমি কোনটাকে সিলেক্ট করব, কারেক্ট বলবো, বি বলবো না ডি বলবো? এখন আমরা বি আর ডি এর মধ্যে পার্থক্যটা একটু দেখি। বিতে আছে ভার্বের সাথে এস ইনক্রিজেস, আর ডিতে আছে শুধু ইনক্রিজ। এখন আমরা সবাই জানি প্রেজেন্ট ইনডিফিনিটে থার্ড পারসন সিঙ্গুলার হইলে কি হয়? ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার বাদে অন্য ক্ষেত্রে এস বাই এস যোগ করা লাগে না। এখন এখানে ইনক্রিজ বৃদ্ধি পাচ্ছে, কোন জিনিসটা বৃদ্ধি পাচ্ছে? সাইড ইফেক্টস বৃদ্ধি পাচ্ছে না সাইড ইফেক্টস এর চান্স, সম্ভাবনাটা বৃদ্ধি পাচ্ছে? কোন জিনিসটা? সম্ভাবনা। সো চান্সটার উপরে বেস করে আমাকে সাবজেক্ট এই ভার্বটা নিতে হবে। এখন সম্ভাবনা সি এইচ এ এন সি, যেহেতু এটা সিঙ্গুলার এজন্য আমাকে ভার্বের সাথে কি যোগ করতে হবে? এস বাই এস যোগ করতে হবে। সো কারেক্ট আনসার আমরা কোনটা নিব? বি নাম্বার অপশনটাকে কারেক্ট আনসার নিব। অ্যাকর্ডিং টু দ্য স্টাডি, এই গবেষণা অনুযায়ী অ্যাজ দ্য বডি এজেস, বয়স যত বাড়ে, চান্স সম্ভাবনাও তত বাড়ে, ইনক্রিজেস। এজন্য কারেক্ট আনসার হবে বি নাম্বারটা। এটা হলো প্যারালেলিজমের। জেনারেলি দুই টাইপের প্যারালেলিজম হয়ে থাকে। এর মধ্যে একটা পার্ট হলো যে এইভাবে প্রথমে যদি আপনি ভার্বের সাথে 2 প্লাস ভার্বের 1 দেন, পরেরটাও 2 প্লাস ভার্বের 1, পরেরটাও 2 প্লাস ভার্বের 1। আপনি যদি আইএনজি দিয়ে শুরু করেন, সবগুলাই কি করবেন? আইএনজি ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। একটা যদি নাউন দেন, অন্যগুলোও কি করবেন? নাউন দেবেন। একটা যদি ক্লজ মার্কার বা হু, হুইজ, হাউ দিয়ে শুরু করেন, অন্যগুলো আপনি ক্লজ মার্কার দিয়ে শুরু করার চেষ্টা করবেন। এভাবে জাস্ট আমাদের যে কয়টা আমি রিপ্রেজেন্ট করতে চাবো, আমার সেন্টেন্সের মধ্যে যে কয়টা অংশ রাখবো, সব কয়টা অংশই বা যে কয়টা বিষয় আমি উপস্থাপন করতে চাবো, সবগুলা বিষয়
বিষয়ই একই ফরম্যাটে আমাকে প্রেজেন্ট করতে হবে। এটা হলো প্যারালালিজমের একটা ধরন। আরেক টাইপের প্যারালালিজম হয়, সেটা আমরা একটু শিখবো এখন সবাই। ওকে, প্যারালালিজম থেকে কম্পিটিটিভ এক্সামগুলোতে একটু ভিন্ন ধরনের কোশ্চেন আসে, এটাও দেখা যায়। সো সেই জিনিসটা আমরা এখন দেখব। আমরা জানি যে একটা সেন্টেন্সে যখন আমরা দুইটা জিনিস এক্সপ্রেস করতে চাই, দুইটা ঘটনা বা দুইটা বিষয়, তখন অনেক সময় আমরা ওই বিষয়গুলা নট অনলি বাট অলসো এটা দিয়ে আমরা অ্যাড করি, অথবা আইদার অর, নাইদার নর, বোথ অ্যান্ড, এগুলো আমরা দিয়ে যোগ করি বা একটা থেকে আরেকটা পৃথক করার চেষ্টা করি। এখন প্যারালালিজমেও এইগুলা থেকে অনেক সময় কোশ্চেন আসে, বারংবার এখান থেকেই বেশি আসে এই টপিকগুলো থেকে। সো আপনারা মনে রাখবেন, যখন আপনারা দুইটা জিনিস নট অনলি বাট অলসো দিয়ে অ্যাড করতে যাবেন, তখন অবশ্যই মনে রাখবো প্যারালালিজমের নিয়ম অনুযায়ী এই নট অনলির পরেও আপনাকে যেভাবে সেন্টেন্সটা প্রেজেন্ট করবেন, বাট অলসোর পরেও ওই অংশটা একইভাবে প্রেজেন্ট করবেন। কেমন? যেমন আমি যদি বলি নট অনলির পরে আপনি যদি সাবজেক্ট আর ভার্ব প্রেজেন্ট করেন, তাহলে অবশ্যই বাট অলসোর পরেও আপনি কি করবেন? সাবজেক্ট আর ভার্ব লিখবেন। নট অনলির পরে আপনি সাবজেক্ট আর ভার্ব লিখলেন, বাট অলসোর পরে শুধু সাবজেক্ট দিয়ে থেমে যেতে পারবেন না, আপনাকে সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট করতে হবে। আবার আপনি যদি নট অনলির পরে একটা আর্টিকেল দিয়ে শুরু করেন, তাহলে বাট অলসোর পরেও কি করতে হবে? আর্টিকেল দিয়েই শুরু করতে হবে। সেম একই ভাবে আইদার অর, নাইদার নর, বোথ অ্যান্ড সবগুলা ক্ষেত্রেই একই হবে। আপনি মনে করেন আইদারের পরে একটা প্রিপজিশন দিয়ে শুরু করলেন, তাহলে অরের পরেও আপনাকে কি করতে হবে? প্রিপজিশন দিয়েই শুরু করতে হবে। ওই আইদারের পরে যে প্রিপজিশন দিয়েছেন, ওই প্রিপজিশনই দিতে হবে, নট দ্যাট। মানে আইদারের পরে আপনি অফ প্রিপজিশন দিয়েছেন, অরের পরে অফ প্রিপজিশন দিতে হবে তা না, তবে আপনাকে প্রিপজিশনই নিয়ে আসতে হবে। আপনি নাইদারের পরে একটা আর্টিকেল দিলেন, তাহলে নরের পরে ওই সেম আর্টিকেল দিতে হবে, এটা এমন না। কিন্তু নরের পরেও কি নিয়ে আসতে হবে? আর্টিকেল নিয়ে আসতে হবে। আপনি নাইদারের পরে এ নিয়ে আসলে নরের পরে এন নিয়ে আসতে পারবেন, এটা পরের ওয়ার্ডের উপরে ডিপেন্ড করবে। কিন্তু আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, সেই বিষয়টা হলো আমরা যখন কোনো সেন্টেন্সে নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, বোথ অ্যান্ড এই জিনিসগুলো দিয়ে যখন দুইটা জিনিসকে আমি লিখতে চাই বা প্রেজেন্ট করতে চাই, এই দুইটা জিনিস একই ভাবে লিখতে হবে। নট অনলির পরেও যে ফরম্যাটটা ফলো করবেন, বাট অলসোর পরেও ওই একই ফরম্যাট আমাদেরকে ফলো করতে হবে। আসি তাহলে আমরা কিছু एग्जांपल সলভ করি, আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ওকে, তাহলে আমরা এখন 10 নম্বর কোশ্চেনটা সলভ করব। আপনি স্ক্রলে যে 10 নম্বর কোশ্চেনটা দেখছেন, সেটা আমরা এখন সলভ করি। অন দেয়ার রিটার্ন, তাদের ফেরার পথে, দে নট অনলি উইটনেসড, তারা কেবল উইটনেস লক্ষ্য করা, তারা কেবল লক্ষ্যই করে নাই, দ্য সিঙ্কিং শিপ, তারা কেবল জাহাজটিকে ডুবতেই দেখে নাই, বাট দ্য অ্যামেজিং এসকেপ অফ দ্য প্যাসেঞ্জার, সেই সাথে প্যাসেঞ্জারের পালিয়ে যাওয়াটাও দেখেছিল। অন দেয়ার রিটার্ন, তাদের ফেরার পথে, দে নট অনলি উইটনেস, তারা কেবলমাত্র দ্য সিঙ্কিং শিপ, সিঙ্কিং শিপটাকে উইটনেসই করে নাই, বাট দ্য অ্যামেজিং এসকেপ অফ দ্য প্যাসেঞ্জার, প্যাসেঞ্জারদের পালিয়ে যাওয়াটাও দেখেছিল। এখন এখানে আমরা জানি যে একটু আগে আমরা শিখেছি যে নট অনলি, আমরা জেনারেলি জানি নট অনলি থাকলে ওই সেন্টেন্সে আরেকটা অংশ যুক্ত করতে গেলে কি থাকে? বাট অলসো। আইদার থাকলে কি হবে? অর। নাইদার থাকলে কি হবে? নট। বোথ থাকলে কি হবে? অ্যান্ড। সো আপনারা প্রথমে এই টাইপের কোশ্চেনটা সলভ করতে গেলে আপনারা যে কাজটা করবেন, নট অনলি আছে, আপনারা দেখবেন পরের অংশে বাট অলসো আছে কিনা। যদি বাট অলসো থাকে, ওইটাকে অপশন কনসিডার করবেন, আর বাট অলসো না থাকলে ওই অপশনটা আমরা আগে থেকেই বাদ দিয়ে দিব। ঠিক একই ভাবে আইদার থাকলে অর, নাইদার থাকলে নট। কিন্তু কথাটা হলো নট অনলি পেয়েছেন, পরবর্তীতে বাট অলসো পেয়েছেন, তার মানে কি আপনি আনসার করে দিবেন, ওই অপশনটাকে কি কারেক্ট করে দিবেন? নো। আমরা জানি দুইটা কন্ডিশন। প্রথম কন্ডিশন, নট অনলি থাকলে বাট অলসো হবে, আইদার থাকলে অর হবে, তার মানে ওইটাই আনসার না। এরপর আরো একটা জিনিস আমাদেরকে স্যাটিসফাই করতে হবে, সেই জিনিসটা কি? নট অনলির পরেও সেন্টেন্স প্যাটার্নটা যেমন থাকে, বাট অলসোর পরেও সেন্টেন্স স্ট্রাকচার কি হবে? সেম হবে। সো আমরা এখানে আসি 10 নম্বরে। অন দেয়ার রিটার্ন, দে নট অনলি উইটনেস, সো নট অনলি উইটনেস থেকে দাগ দেওয়া আছে বাট দা পর্যন্ত। সো আমাদেরকে এখন নিচে 5টা অপশন দেওয়া আছে, এই 5টা অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক আছে সেটা আমাদেরকে দেখতে হবে। এখন তাহলে এ নম্বরে আসি। নট অনলি আছে, সো আমরা জানি নট অনলি থাকলে পরের অংশে কি থাকবে? বাট অলসো থাকবে। সো আমরা ওই অপশনে বাট অলসো আছে কিনা দেখি। এ নাম্বার, নট অনলি আছে কিন্তু বাট অলসো নাই, কি আছে? শুধু বাট আছে। সো নট অনলির সাথে বাট হয় না, নট অনলির সাথে কি হয়? বাট অলসো। এইজন্য এ নাম্বার অপশনটা বাদ। এবার বি নাম্বার অপশনে দেখেন, নট অনলি উইটনেস দ্য সিঙ্কিং শিপ বাট, আবার বি নাম্বার অপশনে শুধু বাট আছে, সেটা আমি চিন্তা করব না, আমাকে বাট অলসো থাকতে হবে। সি নাম্বারে নট অনলিও আছে, বাট অলসো আছে, সো এটা হইতে পারে। এটা হলো প্রথম কন্ডিশন মিলেছে। এখন দ্বিতীয় কন্ডিশন, নট অনলির পরেও সেন্টেন্স প্যাটার্ন যেমন, বাট অলসোর পরেও তেমন। এখন দেখি তো নট অনলির পরে কি আছে? নট অনলি উইটনেসড দ্য সিঙ্কিং শিপ, কেবলমাত্র জাহাজটিকে ডুবতেই দেখে নাই। উইটনেসড, নট অনলির পরে ভার্বের
দুই নাম্বার ফর্ম করেছে, নট অনলি করে ভার্বের 2 নাম্বার, এটা ভার্ব এসেছে। তাহলে বাট অলসোর পরেও কি হবে? ভার্বই হবে। কিন্তু সি নাম্বার অপশনে দেখেন বাট অলসোর পরে কি আছে? দা, একটা আর্টিকেল চলে এসেছে, কিন্তু নট অনলির পরে আর্টিকেল আসে নাই, ভার্ব এসেছে, সেই জন্য এই অপশনটা বাদ। এবার আসেন ডি নাম্বারটা। অন দেয়ার রিটার্ন, তাদের ফেরার পথে, দে উইটনেসড, তারা দেখেছিল। কি দেখেছিল? কি উইটনেস করেছিল? নট অনলি দ্য সিঙ্কিং শিপ বাট অলসো দ্য অ্যামেজিং স্কেপ। ওকে, দেখেন নট অনলিও আছে, আবার পরবর্তীতে কি আছে? বাট অলসো আছে। প্রথম কন্ডিশন মিলেছে। দ্বিতীয় কন্ডিশন, নট অনলির পরেও যা হবে বাট অলসোর পরেও তাই হবে। নট অনলির পরে কি আছে? দ্য সিঙ্কিং শিপ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে বাট অলসোর পরেও কি হবে? একই জিনিসটা হবে। বাট অলসোর পরে কি আছে? দ্য অ্যামেজিং স্কেপ, প্রশ্নের সাথে ম্যাচ করে, দ্য অ্যামেজিং স্কেপ, সো এটা মিলে গেছে। দ্য সিঙ্কিং শিপ, বাট অলসোর পরে দ্য অ্যামেজিং স্কেপ, আর্টিকেল আর্টিকেল। এখন ই নাম্বারটা কেন ভুল? এখানে ই নম্বরে অন দেয়ার রিটার্ন দে উইটনেস দ্য সিঙ্কিং শিপ এন্ড অলসো দ্য অ্যামেজিং স্কেপ, এটা আসে না। সো আমার আনসার কোশ্চেনের সাথে মিল করে 10 আনসার কোনটা নিব? আমরা ডি নাম্বারটা আনসার নিব। এরপরে চলে আসি আমরা 11 নম্বর কোশ্চেনটা আনসার করব। 11 নম্বর কি আসছে স্ক্রলে যেটা দেখতেছেন সেটা আমরা দেখব। 11 নম্বর, the business executive planning to attend a conference in Khulna. The business executives, ওই বিজনেস এক্সিকিউটিভরা, ব্যবসায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্ল্যানিং টু অ্যাটেন্ড দ্য কনফারেন্স ইন খুলনা। কোন ব্যবসায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা? যারা খুলনায়, যারা প্ল্যান করেছিল খুলনার কনফারেন্সে অ্যাটেন্ড করবে। তাহলে খুলনার কনফারেন্সে অ্যাটেন্ড করবে এই পরিকল্পনাকারী বিজনেস এক্সিকিউটিভরা কুড নট ডিসাইড, তারা সিদ্ধান্ত নিতে পারে নাই whether to travel, তারা কি ভ্রমণ করবে, or remaining at the hotel, নাকি হোটেলেই অবস্থান করবে, was the better choice, কোনটা তাদের জন্য ভালো এটা তারা কি করতে পারে নাই? ডিসাইড করতে পারে নাই। তাহলে ওই খুলনার কনফারেন্সে অ্যাটেন্ড করবে ওই পরিকল্পনাকারী বিজনেস এক্সিকিউটিভরা কুড নট ডিসাইড, তারা সিদ্ধান্ত নিতে পারে নাই। কি সিদ্ধান্ত নিতে পারে নাই? whether to travel, তারা কি ভ্রমণ করবে, or remaining at the hotel, নাকি হোটেলেই অবস্থান করবে, কোনটা তাদের জন্য ভালো এটা তারা পরিকল্পনা করতে পারে নাই। আপনাদেরকে এখানে আরো একটা জিনিস লিখে দিই, মনে রাখবেন নট অনলি বাট অলসো যেমন হয়, আইদার থাকলে অর হয়, নাইদার থাকলে নর হয়, বোথ থাকলে এন্ড হয়, ঠিক একই ভাবে WACTHER, WACTHER ওয়েদার থাকলেও কি হবে? অর হবে। দুইটা থেকে একটা যখন হবে, দুইটার মধ্য থেকে একটাকে যখন সিলেকশন করব তখন আমরা হয় আইদার অর বলবো অথবা ওয়েদার অর বলবো। সো এখানেও তাহলে কি একই নিয়ম প্রযোজ্য হবে, ওয়েদার থাকলে পরবর্তীতে অর হবে, আর এটার পরেও যা হবে অরের পরেও সেম হবে। সো এখানে দেখতে হবে আমার কোন অপশনে ভুল আছে, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। এখন এখানে কি আছে দেখেন, ওয়েদার, এরপরে কি আছে? টু ট্রাভেল, তারা কি ভ্রমণ করবে, অর রিমেইনিং এট দ্য হোটেল, নাকি হোটেলে অবস্থান করবে। এখন ওয়েদার যেহেতু আছে, অর আছে, মিলে গেছে। এখন এটার পরেও যেভাবে আমার সেন্টেন্সের প্যাটার্ন হবে, পরের পরেও কি হবে? একই প্যাটার্ন ফলো করতে হবে। এখন ওয়েদারের পরে কি আছে? এটা টু ট্রাভেল, টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে অরের পরেও কি হবে? টু রিমেইনিং হবে, রিমেইনিং হবে না টু রিমেইন হবে, যেহেতু আগেরটা আছে টু ট্রাভেল, টু প্লাস ভার্বের বেস ফর্ম, পরের পরেও কি হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। এইজন্য রিমেইনিং এর পরিবর্তে আমাকে কি বলতে হবে? টু রিমেইন। সো এইজন্য 11 নম্বর কোশ্চেনে কোন অপশনটা ভুল? সি নাম্বার অপশনটা ভুল। এবার আসবো আমরা 12 নম্বর কোশ্চেনটা সলভ করব। 12 নম্বর কোশ্চেন কি বলতেছে? দ্য বয় শোড মোর ইন্টারেস্ট, ওই বালক দেখিয়েছিল অনেক আগ্রহ। কোথায় কোথায় আগ্রহ দেখিয়েছিল? ইন ভিডিও গেমস, ভিডিও গেমসে আগ্রহ দেখিয়েছিল অনেক। কার থেকে? দেন আইদার স্টাডিজ অর স্পোর্টস, পড়াশোনা অথবা স্পোর্টসে সে যে পরিমাণ আগ্রহ দেখিয়েছিল তার থেকে বেশি আগ্রহ কোথায় দেখিয়েছে? ভিডিও গেমস, কম্পিউটারে তো ভিডিও গেমস খেলার প্রতি তার বেশি আগ্রহ ছিল। এখন তাহলে কি হলো? দ্য বয় শোড মোর ইন্টারেস্ট, ওই বালকটি অনেক বেশি আগ্রহ দেখিয়েছিল। কোন জায়গায়? ইন ভিডিও গেমস, ভিডিও গেমসে বেশি আগ্রহ দেখিয়েছিল। কোন জায়গা থেকেও? দেন আইদার স্টাডিজ অর স্পোর্টস, স্টাডি অথবা স্পোর্টসে যে পরিমাণ আগ্রহ ছিল তার থেকে ভিডিও গেমে বেশি আগ্রহ ছিল। এখন এখানে আবার দেখেন আইদার অর, আইদার অর আছে, ওকে ফাইন। এখন আমরা নিয়ম অনুযায়ী জানি আইদার থাকলে অর হবে, হয়েছে। আবার আমরা আরো একটা জিনিস জানি, আইদারের পরেও যেভাবে হবে, আইদারের পরে যদি নাউন থাকে অরের পরেও নাউন হবে, আইদারের পরে যদি অ্যাডজেক্টিভ নাউন থাকে অরের পরেও কি হবে? অ্যাডজেক্টিভ নাউন থাকবে। এখন দেখেন এ নাম্বার অপশন, এ নাম্বার অপশনে কি আছে? আইদার অর আছে।
আইদার এর পরে স্টাডিজ অর এর পরে স্পোর্টস। ইয়েস, আইদার এর পরেও নাউন আছে অর এর পরেও নাউন আছে, অপশনে आंसर হইতে পারে এটা। সো আমরা এই নাম্বার অপশন লিখে দিলাম। বি নাম্বার অপশন, ইন আইদার স্টাডিজ অর ইন স্পোর্টস। দেখেন আইদার এর পরে শুধু স্টাডিজ আছে, কিন্তু অর এর পরে কি আছে, ইন স্পোর্টস আছে। অর এর পরে প্রিপজিশন এসেছে, কিন্তু আইদার এর পরে, আইদার এর আগে প্রিপজিশন। সো এটা হবে না, আমাকে আইদার এর পরে যদি প্রিপজিশন, অর এর পরে প্রিপজিশন নিব। সো এই জন্য এটা বাদ। সি নাম্বারটা কেন বাদ সেটা একটু দেখবো আমরা। আইদার স্টাডিজ অর ইন স্পোর্টস, সি নাম্বারও একই কারণে বাদ দিতে পারি। আইদার এর পর স্টাডিজ শুধু নাউন, কিন্তু অর এর পরে আবার কি এসেছে, প্রিপজিশন এসেছে, এই জন্য এটা বাদ। ডি নাম্বার, আইদার স্টাডিজ অর স্পোর্টস। ইয়েস, আইদার এর পরে স্টাডিজ নাউন, অর এর পরেও স্পোর্টস নাউন। সো আমরা কোন দুইটা অপশনে চিন্তা করব, এ আর ডি। এই দুইটা অপশন আইদার এর পরেও যা আছে, অর এর পরেও তাই আছে। কিন্তু কথাটা হলো আমরা आंसर এ নিব না ডি নিব। এখন আমরা দেখব এ আর ডি এর মধ্যে পার্থক্য কোথায়। এতে শুধু আইদার স্টাডিজ অর স্পোর্টস আছে, আর ডি তে ইন আইদার স্টাডিজ অর স্পোর্টস। দ্যাট মিন্স ডি তে ইন কথাটি শুরুতে চলে এসেছে। এখন কোনটা নিব আমরা? এই কোশ্চেনটার आंसर করার আবার কোশ্চেনটা একবার পড়ি তো, মূল প্রশ্ন সেন্টেন্সটা। দা বয় শোড মোর ইন্টারেস্ট, ওই বালকটা আগ্রহ দেখিয়েছিল। কোন জায়গায় বেশি আগ্রহ দেখিয়েছিল? ইন ভিডিও গেমস, ভিডিও গেমসে বেশি আগ্রহ দেখিয়েছিল। কার থেকে বেশি আগ্রহ দেখিয়েছিল? আইদার ইন স্টাডিজ অর ইন স্পোর্টস। স্পোর্টস বা স্টাডিজে যে পরিমাণ আগ্রহ দেখিয়েছিল তার থেকে ভিডিও গেমস। এখন দেখেন ভিডিও গেমসে আগ্রহ দেখিয়েছিল, এর আগে কি আছে? ইন্টারেস্ট ইন ভিডিও গেম। কার থেকে ইন্টারেস্ট? তখন কি হবে? ইন্টারেস্ট ইন স্টাডিজ অর ইন্টারেস্ট ইন স্পোর্টস। এর প্রতি যে পরিমাণ ইন্টারেস্ট ছিল তার থেকে মোর ইন্টারেস্ট কোথায় ছিল? ইন ভিডিও গেম। সো যেহেতু ভিডিও গেমের আগে ইন আছে, তাহলে আমাকে স্ট্যাটিস্টিক্সের আগেও ইন দিতে হবে, স্পোর্টসের আগেও ইন দিতে হবে। ওই যে আমরা শিখেছিলাম দুইটা ইন বারবার, ওই যে টু দিয়ে, টু ওয়ার্ক, টু ড্যান্স, টু সিং, বারবার টু না দিয়ে প্রথমে টু নিয়ে আসবো। একইভাবে এখানেও ইনটাকে কমন নিয়ে শুরুতে নিয়ে চলে এসেছে। এই জন্য আমরা এ নাম্বার আনসার না নিয়ে কোনটা আনসার নিব? ডি নাম্বারটা। ইন স্টাডিজ ইন স্পোর্টস, ইন কমন দিয়ে শুরুতে ইন চলে এসেছে। সো কারেক্ট আনসার কোনটা হবে? দা বয় শোড মোর ইন্টারেস্ট ইন ভিডিও গেমস দেন ইন আইদার স্টাডিজ অর স্পোর্টস। ওটার আগে প্রিপজিশন, ওটার পর আগে প্রিপজিশন। সো এই জন্য আমরা আনসার 12 আনসার কোনটা নিব? ডি নাম্বারটা। এই হলো আমার প্যারালালিজম। এই হলো মূল বিষয়। প্যারালালিজমের কোশ্চেন যদি এসে থাকে কম্পিটিটিভ এক্সামে, ব্যাংক জবে, এই পার্ট থেকেই কোশ্চেনগুলো হবে। সো আমি একটু সিনপসিসটা আপনাদেরকে বলি। প্যারালালিজম বিষয়টা কি? প্যারালালিজম হলো একটা সেন্টেন্সে আপনি যে কয়টা টপিক মেনশন করতে চাবেন বা যে সে বিষয়গুলো আপনি উল্লেখ করতে চাবেন, সব বিষয়গুলো আপনাকে একই ফরম্যাটে লিখতে হবে। দ্যাট মিন্স আপনি যদি ভার্বের 1 দিয়ে শুরু করেন, সবগুলাই ভার্বের 1, ভার্বের 1, ভার্বের 1। যদি আপনি 2 প্লাস ভার্ব 1 ইনফিনিটিভ দিয়ে শুরু করেন, সবগুলাই ইনফিনিটিভ। আপনি যদি ভার্বের সাথে আইএনজি, জিরান্ট অথবা পার্টিসিপল দিয়ে জিরান্ট দিয়ে শুরু করেন, সবগুলাই কি করবেন? জিরান্ট। একটা নাউন হইলে অন্যগুলো নাউন। নাউন অ্যাডজেক্টিভ যদি হয়, যে পরে দিলাম নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। এটা একটা বিষয় ছিল। আরেকটা বিষয় হলো সেন্টেন্সে নট অনলি থাকলে আমরা পরের অংশে কি দেখব? পার্ট অলসো। আইদার থাকলে অর, নাইদার থাকলে নর, বোথ থাকলে এন্ড, আর হোয়েদার থাকলে অর হবে। ঠিক এই যে এগুলো যেমন হবে, একই ভাবে নট অনলির পরেও স্ট্রাকচারটা যেমন থাকবে, বাট অলসোর পরেও সেন্টেন্স প্যাটার্নটা সেই একই হবে। নট অনলির পরে প্রিপজিশন হইলে বাট অলসোর পরেও কি হবে? প্রিপজিশন। হোয়েদারের পরে যদি ভার্বের 1 থাকে, পরের পরেও কি হবে? ভার্বের 1। হোয়েদারের পরে যদি সাবজেক্ট ভার্ব 1 থাকে, পরের পরেও কি হবে? সাবজেক্ট ভার্ব 1। এই হলো মূল বিষয় প্যারালালিজম। সো আশা করি আজকের ক্লাস করার পরে প্যারালালিজমের সকল প্রবলেম আপনাদের সলভ হয়ে যাবে। এখন তাহলে আমরা আসি পরের টপিক নিয়ে আলোচনা করব। ওকে, আমরা এখন যে টপিকটা শিখবো সেটা হলো অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট। মূলত এটা এগ্রিমেন্ট, হ্যাঁ বোধক বাক্যের জন্য অ্যাফার্মেটিভ, আর না বোধক বাক্যের জন্য বলা হয় নেগেটিভ। আগে আমরা আসি এগ্রিমেন্ট জিনিসটা কি সেটা আগে আমরা দেখব। এগ্রিমেন্ট হলো একটা সেন্টেন্সে দুইটা অংশ থাকবে। এখন এই দুইটা অংশ একই ভাব বা একই তথ্য প্রদান করবে। কেমন একই ভাব বা একই তথ্য? যেমন মাঝে মাঝে আমি একটা সেন্টেন্স লিখেছি, মাঝে মাঝে আমরা বলি আমার বাবাও একজন ডক্টর, আমিও একজন ডক্টর। আবার আমরা এভাবে বলতে পারি, দুইটাই দেখেন একই রকম। আমার বাবাও একজন ডক্টর, আমিও একজন ডাক্তার, একই রকম ভাব প্রকাশ করতেছে। আবার আমার বোনও ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, আমিও ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। আবার হইতে পারে আমার ফ্রেন্ডও সুনামধন্য কোচিং সেন্টার অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারে ব্যাংক জব কোর্স করে, আমিও অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারে ব্যাংক জব কোর্স করি। দেখেন পরের অংশগুলা সব কি হচ্ছে? আমিও ডাক্তার, আমার বাবাও ডাক্তার, একই রকম ভাব প্রকাশ করতেছে। সো যখন এভাবে একটা সেন্টেন্সে দুইটা অংশ থাকবে এবং এই দুইটা অংশই একই রকম তথ্য বা একই মত প্রকাশ করবে, তখনই আমরা কি বলবো? ওই অংশটাকে এগ্রিমেন্ট বলবো।
আগে কিন্তু সেন্টেন্সটা বুঝতে হবে যে কোন সেন্টেন্সটাকে আমরা এগ্রিমেন্ট বলবো। যেমন আমরা বলতে পারি সেও আমার বোনও ঢাকাতে বসবাস করে, আমিও ঢাকাতে বসবাস করি। বা আমার ফ্রেন্ডও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে জব পেয়েছে, আমিও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে জব পেয়েছি। তো এই যে একই রকম যে ভাবটা প্রকাশ করবে তখনই সেটাকে আমরা কি বলতে পারি, এগ্রিমেন্ট বলি। এখন জেনারেল যদি একটা এক্সাম্পল যেটা আমরা লিখি ইংলিশে তখন আমরা ট্রান্সলেট করি এই বাক্যটা, যেমন মনে করেন যে আমার বাবাও একজন ডক্টর, আমিও একজন ডক্টর। এটা আমরা ইংলিশে কিভাবে লিখি যে আমার বাবাও একজন ডাক্তার, আমিও একজন ডাক্তার। আমরা জেনারেলি কি লিখি, মাই ফাদার ইজ আ ডক্টর, আমার বাবা হয় একজন ডাক্তার এবং আমিও একজন ডাক্তার। তখন কি লিখি, এন্ড আই অ্যাম অলসো আ ডক্টর। আমরা জেনারেলি এভাবেই লিখে থাকি, আমার বাবাও ডক্টর, মাই ফাদার ইজ আ ডক্টর এন্ড আই অ্যাম অলসো আ ডাক্তার, আমিও একজন ডাক্তার। আমরা সেন্টেন্সটা এভাবেই সাধারণত বেশিরভাগ স্টুডেন্ট লিখি। কিন্তু মনে রাখবেন ইংরেজরা যে জিনিসটা পছন্দ করে না সেটা হলো রিপিটেশন। আমাদের রিপিটেশন করাটাকে ওনারা পছন্দ করে না। এই জন্য ওনারা যখন কোনো সেন্টেন্স লেখে ওরা রিপিটেশনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। একই সেন্টেন্স বারবার বা একই ওয়ার্ড বারবার রিপিট করতে তারা চায় না। এই জন্য তারা বলতে চায় যে আমার বাবা একজন ডক্টর, মাই ফাদার ইজ আ ডক্টর, আমিও একজন ডক্টর, আই অ্যাম অলসো আ ডক্টর। কিন্তু দুইটাই যখন একই সেন্টেন্সে লিখে এই যে ইজ আ ডক্টর আবার অলসো আ ডক্টর এই কথাটা বারবার লেখার দরকার নাই। এই জন্য তারা বলতে চাচ্ছে যখন যে সকল সেন্টেন্সে এইভাবে একই রকম ভাব প্রকাশ করবে তখন আপনারা কি করবেন, এন্ড পর্যন্ত ঠিক রাখবেন। এই এন্ড পর্যন্ত তারা ঠিক রাখতে পারে। এন্ডের যে পরের অংশটা এই অংশটা তারা এভাবে না লিখে লেখার জন্য আমাদেরকে দুইটা রুলস দিয়ে দিয়েছে যে ওই ফরম্যাট ফলো করে ওই স্ট্রাকচার ফলো করে আপনারা লিখতে পারেন। সো কোন কোন সেন্টেন্স, ওই যে এগ্রিমেন্ট টাইপের সেন্টেন্সগুলা, মাই ফাদার ইজ আ ডক্টর এন্ড আই অ্যাম অলসো আ ডক্টর, তারা কোন পর্যন্ত ঠিক রাখতে বলে, এন্ড পর্যন্ত। এই এন্ডের পরের অংশকে লেখার জন্য তারা আমাদেরকে দুইটি স্ট্রাকচার দিয়ে দিয়েছে। সেই দুইটি স্ট্রাকচারটা কি, তারা প্রথমে সো লিখতে বলে, সোর পরে তারা অক্সিলারি ভার্ব দিতে বলে, তারপরে তারা সাবজেক্ট নিয়ে আসতে বলে। সো অক্সিলারি ভার্ব সাবজেক্ট এটা লিখতে হবে। অথবা আরো একভাবে এটা লেখা যায়, তারা প্রথমেই সাবজেক্ট নিয়ে আসতে বলে, প্রথমেই সাবজেক্ট লিখবো, সাবজেক্টের পরে তারা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে বলে, এরপরে তারা আমাদেরকে টু অথবা অলসো যে কোনো একটা বলতে পারে, টু অথবা অলসো। এই হলো নিয়ম। তাহলে কি শিখলাম আমরা, আগে শিখেছি কোন কোন বাক্যটা এগ্রিমেন্ট হবে সেগুলো আমাদেরকে বুঝতে হবে। যখন একই তথ্য বা একই ভাব প্রকাশ করবে একটা সেন্টেন্সের দুইটা অংশ, এই দুইটা অংশের একই তথ্য বা একই ভাব প্রকাশিত হবে, তখন ওই সেন্টেন্সটাকে আমরা এগ্রিমেন্টের মধ্যে ফেলবো। আর এগ্রিমেন্টে কোন পর্যন্ত আমরা ঠিক রাখবো, এন্ড পর্যন্ত ঠিক রাখবো। পরের অংশটা আমরা এই দুইটি স্ট্রাকচারে যে কোনো একটা ফলো করব। স্ট্রাকচারটা কি, সো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট অথবা সাবজেক্ট অক্সিলারি ভার্ব টু অথবা অলসো। সো আমাদেরকে এটা কিভাবে লিখবো আমরা, মাই ফাদার ইজ আ ডক্টর এন্ড, তাহলে প্রথমে সো এন্ড, সো এরপর অক্সিলারি ভার্ব কি ছিল, এম, সো এম, এরপরে কি হবে সাবজেক্ট, দ্যাট মিন্স আই হলো সাবজেক্ট, সো এম আই। অথবা কি বলতে হবে, প্রথমে সাবজেক্টকে নিয়ে আসতে হবে আই, তারপরে অক্সিলারি ভার্ব এম, এরপরে টু নিয়ে আসতে হবে অথবা কি নিয়ে আসতে হবে, অলসো নিয়ে আসতে হবে। সো আমাদের কিভাবে বলতে হবে, আমার বাবাও একজন ডক্টর, আমি একজন ডক্টর, তখন আমরা কি বলবো, মাই ফাদার ইজ আ ডক্টর এন্ড সো এম আই অথবা আই এম টু অথবা অলসো। এই হলো আমার পজিটিভ এগ্রিমেন্ট। এখন বাক্যটা যদি নেগেটিভ হতো তখন আমরা কি বলতাম, জেনারেলি নেগেটিভ যদি হতো তখন আমরা যেটা বলতাম সেটা এই সেন্টেন্সে যদি বলি আমি যে আমার বাবাও একজন ডক্টর না, আমিও ডক্টর না, বা আমার বাবাও ডাক্তারি করে না, আমিও ডাক্তারি করি না, বা আমার ভাইও ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করতে পারে নাই, আমিও ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করি নাই, বা আমার ফ্রেন্ডও হাবিজাবি কোচিং সেন্টারে ভর্তি হয়নি, আমিও হাবিজাবি কোচিং সেন্টারে ভর্তি হইনি। এই যে টাইপের এই বাক্যগুলো কি নাবোধক হইতে পারে। সো নাবোধকের ক্ষেত্রেও কিন্তু আমরা জেনারেলি লিখি এই বাক্যটা যদি লিখতে চাই, নাবোধকের ক্ষেত্রে আমরা এটা লিখি, মাই ফাদার ইজ নট আ ডক্টর and I am also not a doctor. Not a doctor. I am also not a doctor. আমরা সেন্টেন্সটা মূলত এভাবে লিখলাম যে মাই ফাদার ইজ নট আ ডক্টর, আমার বাবা ডাক্তার না, এন্ড আই এম অলসো নট আ ডক্টর, এবং আমিও ডাক্তার না।
কিন্তু দেখেন আবারও সেই সেম মিস্টেক হয়ে গেছে, আডপ্টর এটা আমরা বারবার লিখতেছি। এই বারবার না লিখে আমরা এই অংশটাকে কি করব, আবারও এটা একই ভুল, আডপ্টর ইজ নট আ ডক্টর বারবার রিপিট করার দরকার নেই। সো তারা যেমন পজিটিভ বাক্যের জন্য আমাদেরকে দুইটি স্ট্রাকচার দিয়েছে, নেগেটিভ বাক্যের জন্য দুইটি স্ট্রাকচার দিয়েছে। আবার একই কথা এন্ড পর্যন্ত ঠিক রাখবো, ঠিক রেখে এই যে পরের অংশটা কি করব, আমরা চেঞ্জ করে ফেলবো। সো পরের অংশে নেগেটিভ বাক্যের জন্য আমরা কি লিখবো, এখানে যেমন শুরুতে সো লিখেছিলাম, আমরা এখানে শুরুতে নাইদার লিখবো, নাইদারের পরে অক্সিলারি ভার্ব, তারপরে কি লিখবো আমরা, সাবজেক্ট লিখবো। সো নেগেটিভ বাক্যের ক্ষেত্রে, পজিটিভ বাক্যের ক্ষেত্রে সো অক্সিলারি ভার্ব সাবজেক্ট, আর নেগেটিভ বাক্যের ক্ষেত্রে কি লিখবো, নাইদার অক্সিলারি ভার্ব সাবজেক্ট। অথবা আরেকভাবে লিখতে পারি, সেটা হলো প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, এর সাথে নট যোগ করতে হবে। অক্সিলারি ভার্বের সাথে কি যোগ করব, নট যোগ করব। এরপরে আমরা যে জিনিসটা লিখবো সেটা হলো আইদার। সো আমাকে কি করতে হবে, পজিটিভ বাক্যের জন্য যেমন দুইটা রুলস, নেগেটিভ বাক্যের জন্য কি দুইটা রুলস। সেই রুলসটা কি, নাইদার অক্সিলারি ভার্ব সাবজেক্ট, অথবা কি বলবো আমরা, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তারপরে নট, তারপরে কি আইদার। এই হলো আমার এগ্রিমেন্ট। সো আমরা প্রথমে শিখলাম এগ্রিমেন্ট জিনিসটা কি। এগ্রিমেন্ট হলো একটা সেন্টেন্সে দুইটা অংশ থাকবে, এই দুইটা অংশ একই রকম তথ্য প্রোভাইড করবে। তখন আমরা কি করব, প্রথমে এন্ড পর্যন্ত আমরা ঠিক রাখবো, ঠিক রেখে পরের অংশটার জন্য পজিটিভ সেন্টেন্সের জন্য সো অক্সিলারি ভার্ব সাবজেক্ট, অথবা সাবজেক্ট অক্সিলারি ভার্ব টু অর অলসো। আর নেগেটিভ অংশের জন্য একই কথা, এন্ড পর্যন্ত ঠিক রাখবো। এন্ড এর পরের অংশের সেন্টেন্স স্ট্রাকচারটা কি করব আমরা, নাইদার অক্সিলারি ভার্ব সাবজেক্ট, অথবা কি বলবো, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তারপরে নট, তারপরে আইদার। সো পজিটিভ বাক্যে এই দুটি স্ট্রাকচারের যে কোনো একটি স্ট্রাকচার ফলো করব, আর নেগেটিভ বাক্যের জন্য এই দুটি স্ট্রাকচারের যে কোনো একটা ফলো করব। আসেন তাহলে আমরা এক্সাম্পলগুলো সলভ করি, তাহলে আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখন এক্সাম্পলটা দেখব। আসেন তাহলে আমরা এখন অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্টের আন্ডারে কোশ্চেন নাম্বার 13 আছে লেকচার শিটে, আপনি স্ক্রলে দেখতেছেন। এই কোশ্চেনটা আমরা এখন সলভ করব। কোশ্চেনটা কি বলতেছে, ফ্লোরিডা has not yet ratified the equal right amendment. ফ্লোরিডা ইউএসএ এর একটা স্টেট। সো এখানে যেটা বলতেছে, ফ্লোরিডা has not yet ratified, ফ্লোরিডা এখনো সমর্থন করে নাই বা সত্যায়িত করে নাই the equal right amendment, সম অধিকার আইনের যে সংশোধনীটা এসেছে, এই সংশোধনীতে ফ্লোরিডা এখনো সত্যায়িত করে নাই। and several other states has not either, এবং অন্যান্য রাষ্ট্রগুলো কি করে নাই, সমর্থন করে নাই। আগে আমাকে দেখতে হবে যে এটা এগ্রিমেন্টের মধ্যে আসছে কিনা, যে ইকুয়াল রাইট অ্যামেন্ডমেন্ট যে সংশোধনীটা এসেছে, ইকুয়াল রাইটের যে সংশোধনীটা এসেছে, এই সংশোধনীতে ফ্লোরিডাও সমর্থন করে নাই এবং অন্যান্য রাষ্ট্ররাও সমর্থন করে নাই। দেখেন জিনিসটা কি, দুইটা অংশ, ফ্লোরিডাও সমর্থন করে নাই, অন্যান্য রাষ্ট্ররাও সমর্থন করে নাই। দুইটা অংশে কি হচ্ছে, একই রকম মেসেজ কনভে করতেছে, সেম মেসেজ কনভে করতেছে। সো তখনই আমাকে কি করতে হবে, এটা এগ্রিমেন্ট। এবার দেখবো এটা কি পজিটিভ এগ্রিমেন্ট না নেগেটিভ এগ্রিমেন্ট। ফ্লোরিডাও করে নাই, অন্যরাও করে নাই, তার মানে এটা হলো নেগেটিভ এগ্রিমেন্ট। আর আমরা জানি নেগেটিভ এগ্রিমেন্টের নিয়মটা কি, এন্ড পর্যন্ত। দ্যাট মিন্স প্রথম স্টেটমেন্টটা ঠিক লিখবো, ঠিক লিখে দ্বিতীয় যে ইনফরমেশন বা দ্বিতীয় যে মেসেজটা কনভে করব, ওই দ্বিতীয় মেসেজের জন্য আমাকে এই দুইটার যে কোনো একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সো হয় আমাকে নাইদার অক্সিলারি ভার্ব সাবজেক্ট ইউজ করতে হবে, অথবা সাবজেক্ট অক্সিলারি ভার্ব নট আইদার, এই দুইটার যে কোনো একটা করতে হবে। তাহলে আমরা এখন আসি এ নাম্বার অপশনে কি বলতেছে, সেভারাল আদার স্টেটস, দ্যাট মিন্স সাবজেক্ট দিয়ে শুরু করেছে, এই রুলসটা তারা দুই নাম্বারটা ফলো করতেছে। ওকে, সেভারাল আদার স্টেটস, এরপর আমাকে অক্সিলারি ভার্ব লাগবে, নট লাগবে। কি আছে, সেভারাল আদার স্টেটস হ্যাজ নট, ইয়েস, অক্সিলারি ভার্বও আছে, নটও আছে। তারপরে কি হবে, আইদার, এখানে আইদার আছে, ইয়েস। তার মানে কি ঠিক আছে? নো, আপনাকে এর তো বুঝতে হবে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটা কার উপরে বেস করে বসে, সাবজেক্টের উপরে বেস করে বসে। সো সাবজেক্ট সিঙ্গুলার হইলে অক্সিলারি ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হইলে অক্সিলারি ভার্ব প্লুরাল হবে। এখন সেভারাল আদার স্টেটস, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? অন্যান্য রাষ্ট্রগুলো প্লুরাল, যেহেতু প্লুরাল হইলে হ্যাজ হয় না, কি হয়, হ্যাভ হয়। এই জন্যই আমরা এই নাম্বার অপশনটা বাদ দিয়েছি। ওই একই কারণে দেখেন আমরা বি নাম্বার অপশনটাও বাদ দিতে পারি, কারণ এখানেও কি আছে, হ্যাজ আছে, এই জন্য বাদ। এবার আসেন সি নাম্বার অপশনটা কি বলতেছে দেখবো, সাম আদার স্টেটস। প্রথমে সাবজেক্ট সাম আদার স্টেটস,
এরপরে অক্সিলারি ভার্ব, কিন্তু তারা কি দিয়েছে অলসো দিয়ে ফেলেছে, কিন্তু আমার স্ট্রাকচারে কোথাও অলসো নাই, এই জন্য সি নাম্বার অপশনটাও বাদ। এবার আসি আমরা ডি নাম্বার অপশনটা কি বলতেছে, নাইদার, মানে প্রথমটা ফলো করেছে নাইদার, এরপরে অক্সিলারি ভার্ব হ্যাভ, এরপরে সাবজেক্ট সেভারেল আদার স্টেটস, আর সেভারেল আদার স্টেটস যেহেতু প্লুরাল এই জন্য হ্যাভি হবে। সো কারেক্ট আনসার কোনটা, ডি নাম্বার অপশনটা কারেক্ট আনসার আমার প্রথম এইটার সাথে মিলে গেছে। সো 13 আনসার কোনটা হবে, ডি ফর ঢাকা। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 14 কি বলতেছে দেখবো। নেপচুন ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট, নেপচুন খুবই ঠান্ডা একটা প্ল্যানেট, এন্ড সো ডাজ ইউরেনাস, এবং ইউরেনাসও খুব ঠান্ডা প্ল্যানেট। নেপচুনও ঠান্ডা প্ল্যানেট, ইউরেনাসও ঠান্ডা প্ল্যানেট, একটা সেন্টেন্সে দুইটা অংশ, দুইটা অংশে কি একই ইনফরমেশন কনভে করতেছে, নেপচুনও ঠান্ডা প্ল্যানেট, আবার কি ইউরেনাসও ঠান্ডা প্ল্যানেট। সো দুইটাই কি হলো, একই মেসেজ, সো এটা এগ্রিমেন্টের মধ্যে পড়ে। এখন দেখবো এটা কি পজিটিভ না নেগেটিভ, পজিটিভ যেহেতু মানে হ্যাঁ বোধক বাক্য, সো এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। সো আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এর রুলসটা ফলো করব। সো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে কি আছে, নেপচুন ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট, এন্ড আমরা কি জানি এন্ড পর্যন্ত ঠিক থাকবে, এন্ড এর পরে অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে কি হবে, দুইটার যে কোনো একটা। সো অক্সিলারি ভার্ব সাবজেক্ট, অথবা সাবজেক্ট অক্সিলারি ভার্ব টু, অথবা অলসো। এখন দেখবে এখানে কোনটা ইউজ করা হয়েছে, সো ডাজ ইউরেনাস, সো প্রথমে, তারপরে ডাজ, তারপরে ইউরেনাস। কিন্তু কথাটা হলো অক্সিলারি ভার্বটা কি এখানে ডাজ আসবে না এখানে ইজ আসবে। আমরা আগের সেন্টেন্সটা আরেকবার পড়ে আসি। আগের সেন্টেন্সে কি বলছে, নেপচুন ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট, নেপচুনও একটা কোল্ড প্ল্যানেট, কি বলবো, ইউরেনাস ইজ অলসো অ্যান কোল্ড প্ল্যানেট, ইউরেনাসও কোল্ড, এখানে ডাজ হবে না, অ্যাকচুয়ালি কি হবে এখানে, ইজ হবে। সো ইজ হলে আমরা এটা নিতাম, সো স্ট্রাকচারের সাথে মিলে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্বটা এখানে ডাজ হবে না, কি হবে, ইজ হবে। সো বি নাম্বার একই কারণে ভুল, হ্যাজ হবে না, ইজ হবে। সি নাম্বারটা ঠিক আছে, সো ইজ ইউরেনাস, ইয়েস স্ট্রাকচারের সাথে মিলে গেছে। সো আমরা 14 আনসার কোনটা নিব, আমরা 14 আনসার নিব সি নাম্বারটা। আমরা এখন 15 নাম্বার কোশ্চেনটা করব, স্কলে যে 15 নাম্বার কোশ্চেনটা দেখতেছেন এটা আমরা এখন সলভ করি। 15 চুজ দ্য কারেক্ট আনসার, আমাকে সঠিক আনসারটা বের করতে হবে। শি টুক পিকচার, সে ছবি তুলেছিল, এন্ড আই ডিড সো, এবং আমিও তুলেছিলাম। দেখেন আগে সেও ছবি তুলেছিল, আমিও ছবি তুলেছিলাম, দেখি দুইটা একই ইনফরমেশন, সেই জন্য এটা এগ্রিমেন্ট। এবং কোন এগ্রিমেন্ট, এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। সেই দুইটি স্ট্রাকচারের যে কোনো একটা স্ট্রাকচার ফলো করবে। তাহলে শি টুক পিকচার, সে ছবি তুলেছিল, এন্ড এর পূর্ব পর্যন্ত সেম থাকবে, পরের অংশে এই দুইটি স্ট্রাকচার। এন্ড আই ডিড সো, আই মানে কি, প্রথমে সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব ডিড, এরপরে কি দিয়ে আছে সো, কিন্তু আমরা জানি রুলস অনুযায়ী সো হবে না, আই ডিড টু হবে, অথবা আই ডিড অলসো হবে, সেই জন্য এ নাম্বার বাদ। বি নাম্বারটা আসি, শি টুক পিকচার, শি টুক পিকচার, ওকে, এন্ড আই সাবজেক্ট প্রথমে, তারপরে ডু, তারপরে অলসো। দেখেন স্ট্রাকচারে মিলে গেছে, কিন্তু আনসার কি এটা হবে না, এটা হবে না। কেন, আপনার পূর্বের সেন্টেন্সটা দেখেন, শি টুক পিকচার টেক টু, তার মানে পূর্বের যে অংশটা, এই পূর্বের অংশটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে, পাস্টে আছে। যেহেতু পূর্বের অংশটা পাস্টে আছে, পরের অংশটাও কি হবে, পাস্টে হবে। সেও তুলেছিল, আমিও তুলেছিলাম। যেহেতু পাস্টে হবে, তা পাস্টের অক্সিলারি, পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব কোনটা, আমরা কি ডু নিয়ে আসি না আমরা ডিড নিই, আমরা ডিড নিয়ে থাকি, সেইজন্য আমাকে ডিড নিলে এটা হতো। সেখানে শি এন্ড আই ডু অলসো, বি নাম্বার অপশনে আই ডু অলসো, এটার পরিবর্তে কি বলতে হবে, আই ডিড অলসো, ডিড থাকলে এটা ঠিক হতো। সো বি নাম্বারটাও বাদ। এবার সি নাম্বারে কি সমস্যা, সো আই ডিড, সো আই ডিড হবে না, দেখেন সোর পরে আগে অক্সিলারি, সো ডিড আই হইলে ঠিক হতো। তারা বলতে চাচ্ছে সো আই ডিড হবে না, ডিড আই। এবার ডি নাম্বার অপশনে সো ডিড আই, দেখেন শি টুক পিকচার, সে ছবি তুলেছিল, এন্ড সো ডিড আই, সো অক্সিলারি ভার্ব সাবজেক্ট, আর পাস্ট হওয়াতে ডিড অক্সিলারি ভার্ব এসেছে, সো এটা ঠিক আছে। এখন ই নাম্বার অপশনে কি সমস্যা, শি টুক পিকচার এন্ড আই, প্রথমে সাবজেক্ট, তারপরে ডিড অক্সিলারি ভার্ব, এরপরে তারা দা সেম বলেছে, কিন্তু নিয়ম অনুযায়ী কি হবে, হয় টু বলতে হবে, না হয় অলসো বলতে হবে। এইজন্য ই নাম্বার অপশনটাও বাদ হয়ে গেল। সো আমরা আনসার 15 আনসার কোনটা নিব, 15 আনসার ডি নিব। এবার আসি 16 নাম্বার কোশ্চেন। 16 নাম্বার যেটা বলতেছে, কানাডা ডাজ নট রিকোয়ার, কানাডার প্রয়োজন পড়ে না, কানাডা ডাজ নট রিকোয়ার দ্য ইউএস সিটিজেন, কানাডা প্রয়োজন, কানাডা ডাজ নট রিকোয়ার, কানাডা তার প্রয়োজন বোধ করে না, দ্যাট যে ইউএস সিটিজেন অবটেইন পাসপোর্ট টু এন্টার দ্য কান্ট্রি, কানাডাতে প্রবেশ করতে গেলে ইউএস সিটিজেনের কি লাগে না, কোনো পাসপোর্ট লাগে না। এন্ড মেক্সিকো ডাজ নাইদার, এই কারণে মেক্সিকানদেরও লাগে না।
সো কানাডাতে প্রবেশ করতে গেলে আমেরিকানদের যেমন পাসপোর্ট লাগে না, মেক্সিকানদেরও কি লাগে না, পাসপোর্ট লাগে না। দেখেন একই রকম সেন্টেন্স, কানাডাতে প্রবেশ করতে আমেরিকানদেরও পাসপোর্ট লাগে না, মেক্সিকানদেরও পাসপোর্ট লাগে না, একই রকম অর্থ, ওরও লাগে না, এরও লাগে না। সো এটা এগ্রিমেন্ট, এবং এগ্রিমেন্ট কোন এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট। সো যেহেতু নেগেটিভ এগ্রিমেন্ট, পরের অংশে দুইটার যে কোনো একটা হবে। সো এই কারণে এন্ড এর পরে দুইটার যে কোনো একটা। আসেন মেক্সিকো, সো মেক্সিকো প্রথমে তারা সাবজেক্ট দিয়ে শুরু করেছে, এরপরে ডাজ নাইদার। সো মেক্সিকো অক্সিলারি ভার্ব ডাজ, এরপরে নট হওয়ার কথা, এরপরে আইদার হওয়ার কথা, কিন্তু তারা নাইদার, সো এটা বাদ। বি নাম্বার, মেক্সিকো, মেক্সিকো মানে কি সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব ডাজ, ইয়েস ডাজ, এরপরে কি নট, ডাজন্ট, ডাজ নট, এরপরে আইদার। ইয়েস, আমার স্ট্রাকচারের সাথে মিলে গেছে, এই জন্য আমরা আনসার কি নিব, বি নাম্বারটা নিব। এবং দেখেন আগে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকাতে আমরা এখানে ডাজ নিয়েছি, তাহলে বি নাম্বার আনসারটা মিলে গেছে, সো আনসার বি। এখন আসি সিতে কেন ভুল, নাইদার মেক্সিকো ডাজ, নাইদার মেক্সিকো ডাজ হবে না নাইদার ডাজ মেক্সিকো, আগে নাইদার তারপরে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট। সো আমরা সি নাম্বার অপশনটা নিতাম যদি এভাবে থাকতো নাইদার ডাজ মেক্সিকো। আর ই নাম্বারে কেন ভুল, আইদার ডাজ মেক্সিকো, আমরা কি জানি আইদার প্রথমে শুরুতে হবে না, শুরুতে কি হবে, নাইদার হবে। সো আমরা 16 আনসার কোনটা নিব, বি নাম্বারটা আনসার নিব। এবার যে 17 নাম্বার কোশ্চেনটা, 17 কি বলতেছে দেখি, মাই ফ্রেন্ড ডাজ নট লাইক ফিশ, আমার বন্ধু মাছ পছন্দ করে না, এন্ড নাইদার ডু আই, বা আই ডু। কি হলো তাহলে, আমার বন্ধুও মাছ পছন্দ করে না, আমিও মাছ পছন্দ করি না, একই রকম ভাব, একই মেসেজ কনভে করতেছে। সো এটা আমরা কিসের মধ্যে ফেলবো, এগ্রিমেন্ট। এবং এটা কোন এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, বন্ধুও করে না, আমিও পছন্দ করি না, নেগেটিভ এগ্রিমেন্ট। সো নেগেটিভ এগ্রিমেন্ট যদি হয় এর পর্যন্ত ঠিক রেখে কি করব, পরের অংশটা এই দুইটি স্ট্রাকচারে যে কোনো একটা ফলো করব। সো এন্ড এর পরে কি হবে, নাইদার আই ডু, নাইদার আই ডু হয় না নাইদার ডু আই হইলে ঠিক হতো, বি নাম্বার, নাইদার ডু আই। ইয়েস, তাহলে এটাই হলো আমার আনসার। তাহলে 17 এর আনসার কোনটা হবে, বি হবে। এই হলো আমার এগ্রিমেন্ট। এই জাস্ট পজিটিভের জন্য দুইটা স্ট্রাকচার, এন্ড এর পরে, আর নেগেটিভের জন্য এই দুইটা স্ট্রাকচার। এটা বুঝলেই আমাদের এগ্রিমেন্ট শেষ। ওকে, আজকে আমরা আমাদের নেক্সট শীটের লাস্ট যে টপিকটা, সেই টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো রিডান্ডেন্সি। এবং মনে রাখবেন, ব্যাংকের কোশ্চেনে, বিশেষ করে প্রাইভেট ব্যাংকে যদি কেউ পরীক্ষা দিয়ে থাকেন, এই রিডান্ডেন্সি চ্যাপ্টারটা থেকে কোশ্চেনটা কিন্তু আপনারা অনেক কোশ্চেন ফেস করবেন। সো গিভ ফুল কনসেন্ট্রেশন। রিডান্ডেন্সি, যেটার বাংলা বলে থাকি আমরা পুনরাবৃত্তি, অথবা শব্দের বাহুল্য দোষ অনেকে বলে থাকে। এই টপিকটা শেখার আগে আমি যে দুইটা এক্সাম্পল দিয়েছি, দুইটা এক্সাম্পল পড়ি, তাহলে আপনারা খুব সহজেই রিয়ালাইজ করতে পারবেন। প্রথম যে এক্সাম্পলটা দিয়েছি, উই শুড কাম আপ উইথ, আমাদেরকে আনতে হবে আর নিউ ইনোভেশন, একটা নতুনত্ব আনতে হবে, টু সলভ দ্য প্রবলেম র্যাপিডলি। আমি যদি এই প্রবলেমটা খুব দ্রুত সমাধান করতে চাই, তাহলে আমাদেরকে একটা নতুনত্ব পরিকল্পনা বা নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসতে হবে। 2 নাম্বার, উই স্টেইড, আমরা স্টে করেছিলাম, অবস্থান করেছিলাম, ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম, কিছু অল্প সময় আমরা অবস্থান করেছিলাম, ইন দা হোটেল, ওই হোটেলে আমরা শর্ট পিরিয়ড অফ টাইম ওখানে কি করেছিলাম, ওয়েট করেছিলাম। এখন এই দুইটা সেন্টেন্সের মধ্যেই কিছু আমি একটু ভুল করেছি, দুইটা সেন্টেন্সে আমি ভুল করেছি। কোন জায়গায় ভুল করেছি আপনাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে। দেখি তো, একটু আপনারা রিয়ালাইজ করার চেষ্টা করেন তো আমি কোন জায়গায় ভুল করেছি এটা। আচ্ছা, প্রথমটাতে আমরা আসি, টাইম আপ, আমরা দেখি প্রথমটাতে আমরা কি ভুল করেছি। উই শুড কাম আপ উইথ, আমাদেরকে আনতে হবে আ নিউ ইনোভেশন, একটা নতুনত্ব আনতে হবে, টু সলভ দ্য প্রবলেম র্যাপিডলি, এই প্রবলেমটা র্যাপিডলি সমাধান করার জন্য আমাদেরকে একটা নতুনত্ব আনতে হবে। একটা জিনিস দেখেন তো, এখানে ভুলটা হলো, আপনি যদি ইনোভেশন কথাটি দেখেন, ইনোভেশন, ইনোভেশনের বাংলা মিনিংটা যদি করে থাকি, ইনোভেশনের বাংলা মিনিংটা কি আসে, নতুনত্ব, নতুনত্ব। আর নিউটা কি, নিউয়ের বাংলা যদি করে থাকি, নতুন। আচ্ছা দেখেন তো, আমরা কি বাংলায় এমন বলি যে আমাদেরকে একটা নতুনত্ব নিয়ে আসতে হবে এই সমস্যার সমাধান করার জন্য? এটা আমরা কখনোই বলি না। আমরা সিম্পলি কি বলি, যে আমাদেরকে একটা নতুনত্ব নিয়ে আসতে হবে এই প্রবলেমটা সমাধান করার জন্য। তার মানে এই ইনোভেশনের মধ্যেই কিন্তু নিউ কথাটি লুকিয়ে আছে। সো যেহেতু ইনোভেশনের মধ্যেই নিউ কথাটি লুকিয়ে আছে, সো নতুন করে এই নিউ আবার নিয়ে আসার দরকার নাই। আমাদেরকে সিম্পলি কি বললেই হতো, এটা উই শুড কাম আপ উইথ ইনোভেশন, উই শুড কাম আপ উইথ অ্যান ইনোভেশন, তখন অ্যান হয়ে যাবে আই এর কারণে, অ্যান ইনোভেশন টু সলভ দ্য প্রবলেম র্যাপিডলি।
দ্যাট মিন্স যেহেতু ইনোভেশনের মধ্যেই নতুন কথা কি আছে, এই জন্য আবার নতুন করে এই নিউ নিয়ে আসার দরকার নেই। যেমন আমরা একটা কোশ্চেন প্রায়ই ভুল করে থাকি, যখনই কোনো কিছু বুঝি না তখনই আমরা দাঁড়ায় ক্লাসে যখন কোনো কিছু বুঝি না আমরা স্যারদেরকে একটা কোশ্চেন করতাম, স্যার প্লিজ রিপিট ইট এগেইন। আমরা এটা বলতাম না যে স্যার প্লিজ REPEAT repeat the question again, but please repeat it again, please repeat the question again। আমরা কিন্তু এই সেন্টেন্সটা ভুল বলতাম। আমরা কম বেশি সকলেই বলেছি কোনো কিছু রিয়ালাইজ না করতে পারলে বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমরা ক্লাসের মধ্যে হাত তুলে বলতাম স্যার প্লিজ রিপিট দ্য কোশ্চেন এগেইন বা স্যার প্লিজ রিপিট দ্য আনসার এগেইন, আমরা এভাবে বলতাম। কিন্তু দেখেন তো রিপিট, এই রিপিটের বাংলাটা কি আমরা কিন্তু সবাই তো জানা। রিপিট মানে কি? পুনরায় বলা। রিপিটের বাংলাটা কি? পুনরায় বলা। আর এগেইনের বাংলাটা কি? পুনরায়। দেখেন তো আমরা বাংলায় কখনো এমন বলি কিনা স্যার দয়া করে পুনরায় বলেন পুনরায়, আমরা কি কখনো এটা বলি? নো, আমরা সিম্পলি বলি স্যার দয়া করে পুনরায় বলেন। তো এই জন্যই যেহেতু রিপিটের মধ্যে এগেইন কথাটি আছে, তো নতুন করে আবার এগেইন নিয়ে আসার দরকার নাই। আমরা যদি 2 নম্বর কোশ্চেনটা একটু দেখি, উই স্টেড, আমরা অবস্থান করেছিলাম ফর আ শর্ট পিরিয়ড, আমরা অল্প সময় অবস্থান করেছিলাম, পিরিয়ড অফ টাইম ইন দা হোটেল, ওই হোটেলে আমরা অল্প সময় অবস্থান করেছিলাম। আপনারা সিম্পলি দেখেন তো শর্ট পিরিয়ড, এই পিরিয়ড মানে কি? সময় না, শর্ট পিরিয়ড মানে অল্প সময়, আর পিরিয়ড মানে একটা সময়কে বোঝায়। সো আবার নতুন করে এই টাইম লেখার দরকার নাই, কারণ এই পিরিয়ডের মধ্যেই টাইম কথাটি চলে এসেছে, এই পিরিয়ডের মধ্যেই টাইম কথাটি চলে এসেছে। সো সিম্পলি আমরা কি বলতাম? উই স্টেড ফর আ শর্ট পিরিয়ড ইন দা হোটেল। এই হলো রিডান্ডেন্সি প্রবলেম। রিডান্ডেন্সিটা কি বলতেছে? যে যে সকল ওয়ার্ড একই রকম তথ্য প্রোভাইড করে থাকে, ওই সকল ওয়ার্ড একই সেন্টেন্সে বারংবার লেখার দরকার নাই, আমাদেরকে একটা মেনশন করলেই হয়। এই জন্যই যেহেতু ইনোভেশনের মধ্যে নতুনত্ব আছে, আবার নতুন করে নতুন নিয়ে এসে বলে পুনরাবৃত্তি করার দরকার নেই বা শব্দের বাহুল্যতা দোষের কোনো দরকার নাই। আবার এই পিরিয়ডের মধ্যেই যেহেতু অফ টাইম, টাইম কথাটি আছে, এই জন্য নতুন করে আবার টাইম নিয়ে আসার দরকার নেই। রিপিটের মধ্যেই যেহেতু এগেইন কথাটি আছে, ওই সেন্টেন্স আবার নতুন করে এগেইন লেখার দরকার নাই। দ্যাট মিন্স যে সকল ওয়ার্ডগুলো একই রকম তথ্য প্রোভাইড করে থাকে, যে সকল ওয়ার্ডগুলো একই রকম মিনিং প্রোভাইড করে থাকে, ওই সকল ওয়ার্ড একই সেন্টেন্সে বারংবার একের অধিক লেখার দরকার নাই, এটাকেই বলা হয় রিডান্ডেন্সি। সো আমাদের ব্যাংকে রিডান্ডেন্সি যে সকল ওয়ার্ডগুলো আপনাদেরকে বারবার পাজেল করে দেয় এবং ব্যাংকে যে সকল ওয়ার্ডগুলো থেকে বারবার এসে থাকে, সেই ওয়ার্ডগুলো আমি আপনাদেরকে এখন লিখে দিচ্ছি, এগুলো পড়লেই হবে, এগুলোর মধ্য থেকে আপনারা পাবেন। সো আমি স্ক্রলে দিয়ে দিয়েছি, আপনারা মনে রাখবেন এগুলাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং এই ওয়ার্ডগুলো আপনাদেরকে বারবার পাজেল করে এবং এখান থেকেই কোশ্চেনগুলো হয়ে থাকে। সো আপনারা স্ক্রলে যে ওয়ার্ডগুলো দেখতেছেন, এই ওয়ার্ডগুলো একটু ভালো করে মনে রাখেন। যেমন প্রথমে দেওয়া আছে কি রিটার্ন, আপনারা মনে রাখবেন রিটার্ন, যে রিটার্নের মধ্যেই ব্যাক কথাটি থাকবে। সো আপনি রিটার্ন যদি কোথাও ওয়ার্ড পান, ওই রিটার্নের পরে আবার পুনরায় ব্যাক লেখার দরকার নাই। একইভাবে রিফার ব্যাক, আমরা প্লিজ বলি প্লিজ রিফার ব্যাক পেজ 10, না রিফার থাকলে আবার ব্যাক বলার দরকার নেই। অ্যাডভান্স ফরওয়ার্ড, মনে রাখবেন আপনি যদি কোনো সেন্টেন্সে অ্যাডভান্স লেখেন, ওই সেন্টেন্সে আবার ফরওয়ার্ড লেখার দরকার নাই। প্রসিড ফরওয়ার্ড, আমরা প্রায় বলি প্লিজ প্রসিড ফরওয়ার্ড, প্রসিড ফরওয়ার্ড, কিন্তু প্রসিড মানেই তো সামনের দিকে, আবার ফরওয়ার্ড কেন? সো প্রসিড থাকলে আপনারা ফরওয়ার্ড লিখবেন না। এরপরে জয়েন টুগেদার, জয়েন মানেই তো জয়েন করা, একত্রিত হওয়া, সো ওখানে আবার টুগেদার লেখার দরকার নেই। এরপরে যেটা দেখতেছেন কম্বাইন, মনে রাখবেন কম্বাইন থাকলেও কি করবেন না, আপনারা টুগেদার লিখবেন না। ইউনাইটেড, ইউনাইটেড থাকলেও কি লিখবেন না, টুগেদার লিখবেন না। এরপর আমি যে এক্সাম্পলে দেখালাম ইনোভেশন, ইনোভেশন থাকলে আপনারা কি লিখতে পারবেন না, নিউ লিখতে পারবেন না ওই সেন্টেন্সে। এরপরে নিয়ারলি, নিয়ারলি অলমোস্ট, আমরা প্রায়ই বলি নিয়ারলি অলমোস্ট, কিন্তু নিয়ারলি মানেই তো প্রায়, অলমোস্ট মানেও প্রায়, প্রায় প্রায় বারবার বলার দরকার নেই। সো নিয়ারলি থাকলে অলমোস্ট লেখার দরকার নেই। এরপরে রিজন বিকজ, আমরা একই বারংবার বলি রিজন বিকজ, একই সেন্টেন্সে আপনি রিজন লিখলেন, ওই সেন্টেন্সে আবার বিকজ লেখার দরকার নাই, অথবা হয় রিজন লিখবো না হয় বিকজ লিখবো, যে কোনো একটা। এরপরে সাফিসিয়েন্ট থাকলে কি লিখবো, এনাফ লিখবো না। তাহলে আমরা অনেকেই বলি আই হ্যাভ সাফিসিয়েন্ট ইনাফ মানি, নো, সাফিসিয়েন্ট মানেই যথেষ্ট, আবার ইনাফ কেন? বলতে হবে হয় আই হ্যাভ সাফিসিয়েন্ট মানি অথবা আই হ্যাভ ইনাফ মানি, আমাকে যে কোনো একটা বলতে হবে। স্ক্রলে যেগুলো আপনারা দেখতেছেন এগুলো আপনারা ভালো করে মেমোরাইজ করবেন, এগুলা থাকলে জেনারেলি পরের ওয়ার্ডগুলো বসানোর প্রয়োজন নাই। স্ক্রলের এগুলো থেকে আশা করি আপনার পরীক্ষায় কমন পাবেন। আসেন তাহলে আমরা এখন কোশ্চেন সলভ করি, কোশ্চেনটাই চলে আসি।
আমরা এখন কোশ্চেন নাম্বার, তাহলে কোশ্চেন নাম্বার যেটা আমরা সলভ করব সেটা হলো কোশ্চেন নাম্বার 18। আপনি স্ক্রলে কোশ্চেন নাম্বার 18টা দেখতেছেন, এই 18 নাম্বার কোশ্চেনটা আমরা এখন সলভ করি। সো রিডান্ডেন্সি এই ওয়ার্ডগুলোর মধ্য থেকেই বারংবার আসবে। 18 এ যেটা বলতেছে, 18টা একটা পরীক্ষার কোশ্চেন এটা, ইফ দ্য এয়ার ইজ সাফিসিয়েন্টলি আনস্টেবল ইনাফ, বাতাসটা যদি যথেষ্ট পরিমাণ আনস্টেবল থাকে, দ্য আপওয়ার্ড কারেন্ট উইল ড্র ইন অন, আপওয়ার্ড কারেন্টটা কি হয়ে যায়, উষ্ণ হয়ে যায়। সো আমাকে ইফ এর নিচে দাগ দিয়ে এ, আনস্টেবল ইনাফ এর নিচে বি, মোস্ট আরো আছে সেন্টেন্সটা, পরবর্তী সি ডি ই আছে। এখন আমি আর সেন্টেন্স পড়তেই চাচ্ছি না, আমি পেয়ে গিয়েছি, প্রথমেই আমি আনসার করে ফেলবো সাথে সাথে। কেন, কিভাবে আমরা আনসার করব? কোন অপশনটা ভুল আপনারা পেয়েছেন? ইয়েস, বি নাম্বার অপশনটা ভুল। কেন বি নাম্বার অপশন? আমরা জানি এই যে প্রিভিয়াস আমরা দেখেছিলাম স্কোরে, সাফিসিয়েন্ট থাকলে ওই সেন্টেন্সে কি লেখার দরকার নেই, ইনাফ লেখার দরকার নেই। কিন্তু এনারা শুরুতেই কি করেছে 18 নম্বর কোশ্চেনে, ইফ দ্য এয়ার ইজ সাফিসিয়েন্টলি আনস্টেবল ইনাফ, যেহেতু সাফিসিয়েন্ট কথাটি আছে, সাফিসিয়েন্ট কথাটি আছে, এজন্য পরবর্তী ইনাফ দরকার হবে না। সো এইজন্য বি নাম্বার অপশন ভুল। আমরা ওই মাসিতে বি নাম্বার অপশনে ভুল ব্যবহার করব। এখন আসি আমরা কোশ্চেন নাম্বার 19টা সলভ করি। 19 কি বলতেছে, আ ফ্ল্যাশিং ইয়েলো ট্রাফিক সিগন্যাল, যখন ট্রাফিক সিগন্যাল তো আমরা দেখেছি রেড কালার, গ্রিন কালার, ইয়েলো কালারও আছে কিন্তু, হ্যাঁ বাংলাদেশেও যদি তিনটা একসাথে জ্বলে। আচ্ছা, সো আ ফ্ল্যাশিং ইয়েলো ট্রাফিক সিগন্যাল, একটা জ্বলন্ত ইয়েলো ট্রাফিক সিগন্যাল, ইয়েলো কালারে যখন সিগন্যালটা হয়, মিন্স এটার অর্থ কি, ওয়ান মাস্ট স্লো ডাউন, একজনকে অবশ্যই কি করতে হবে, গতি কমাইতে হবে। প্রসিড ফরওয়ার্ড, সামনে আগাইতে হবে, উইথ কশন, সতর্কতার সহিত সামনে আগাইতে হবে। ওয়াচিং দ্য পিডেস্ট্রিয়ানস, পথচারীদের দেখতে হবে। ভিকেলস, গাড়ি দেখতে হবে। অর আদার হ্যাজার্ডস, অন্য হ্যাজার্ড আছে কিনা, বিপদ আছে কিনা সেটা দেখতে হবে। সো আমাকে বের করতে হবে কোন অপশনে ভুল আছে। খুবই সহজ, আমরা জানি একটু আগে শিখেছি, প্রসিড থাকলে ওই সেন্টেন্সে কি হয় না, ফরওয়ার্ড হয় না। কিন্তু বি নাম্বার অপশনে কি আছে, প্রসিডও আছে, ফরওয়ার্ডও আছে। সো ভুলটা কোন অপশনে নিব, বি নাম্বার অপশনে নিব। এবার আসি আমাদের লাস্ট কোশ্চেন আজকে লেকচার শিটের, কোশ্চেন নাম্বার 20। 20 কি বলতেছে, দ্য রিজন, ওই কারণটা, আই কেম লেট টু অফিস টুডে, যে কারণে আজকে আমি অফিসে দেরি করেছি, ইজ বিকজ, সেই কারণটাই হলো মাই কার ব্রোক ডাউন, আমার গাড়ি কি গিয়ে হয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। তাহলে দ্য রিজন আই কেম লেট টু অফিস, দ্য রিজন আই কেম লেট টু অফিস টুডে, যে কারণে আজকে আমি অফিসে দেরি করেছি, ইজ বিকজ, সেই কারণটাই হলো মাই কার ব্রোক ডাউন, যে কারণে আমি অফিসে দেরি করেছি সেই কারণটাই হলো আমার গাড়ি ভেঙে গেছে। এখানে কারণ কথাটি কয়বার বলতেছি, দুইবার বলতেছি, কিন্তু দুইবার বলার দরকার নাই, একবার প্রোনাউন্স করলেই হতো। এই জন্য যেহেতু এখানে রিজন কথাটি আছে, পরবর্তীতে আবার বিকজ লেখার দরকার নাই, কারণ আমরা ওই যে দেখেছিলাম স্ক্রল বারে কয়েকটা আমি দিয়ে দিয়েছিলাম। সো রিজন থাকলে ওই সেন্টেন্সে কি হয় না, বিকজ হয় না। সো এটা আনসার করা খুবই সহজ, যে অপশনে আপনি বিকজ পাবেন না ওইটাকে আনসার করে নেবেন। এ নাম্বার বিকজ আছে, বি নাম্বার বিকজ আছে, সি নাম্বার আছে, ডি নাম্বার, চারটা অপশনে বিকজ আছে। সো সবগুলোতে বাদ দিয়ে আমরা আনসার কি করব, ই নাম্বার। দ্য রিজন আই কেম লেট টু দ্য অফিস, দ্য রিজন আই কেম লেট টু অফিস ইজ, সেটা কি ছিল, ইজ দ্যাট মাই কার ব্রোক ডাউন। সো আমরা 22 এর আনসার কোনটা নিব, ই নাম্বারটা নিব। সো এই হলো আমাদের আজকের লেকচার শিট। আজকের লেকচার শিটে আমরা মূলত তিনটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করেছি, প্যারালালিজম, এরপরে এগ্রিমেন্ট, এরপরে রিডান্ডেন্সি। আমরা এই তিনটা টপিক থেকে আমাদের ব্যাংকে বারংবার কোশ্চেন হয়ে থাকে। সো আপনারা খুব ভালোভাবে অবশ্যই এই কোশ্চেনগুলো করবেন। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। ওকে, সবাই ভালো থাকবেন এবং আশা করি পড়াশোনার মধ্যেই থাকবেন। থ্যাংক ইউ।